আদ্র ইয়ানাদের ওখানকার কাজ দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। ওখানকার সবকিছু দেখে সবাইকে বুঝিয়ে দিয়ে এই মাত্রই বের হয়েছে ওরা। দুপুরে ওরা ওখানেই খেয়ে নিয়েছে। আদ্র এক মনে গাড়ি চালাচ্ছে আর ইয়ানা জানালার দিকে তাকিয়ে রাতের ঢাকা শহর দেখছে। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে, যেটা শরীরকে কাঁপিয়ে দিতে যথেষ্ট। জানালাটা লাগিয়ে দিন, নয়তো ঠান্ডা লেগে যাবে। আর একবার জ্বর আসলে অফিসের এত কাজ একটাও করা হবে না। আরে, ঠান্ডা লাগবে না আমার, এইসবে অভ্যাস আছে। আর আমার যখন তখন জ্বরও আসে না, অনেক দিন পর পর জ্বর আসে। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে গাড়ি চালান। ও ম্যাডাম, আমি আপনার কথা বলিনি, আমি আমার কথা বলেছি। ওকে, আপনার সাইডের জানালাটা খোলা, সেটা দিয়েই হাওয়া আসছে, সেটা আমার গায়েও লাগছে। ওকে, এই জন্যই বললাম বন্ধ করতে। আমার খেয়ে দেয়ে কাজ নাই, আমি ওনার কথা ভাবতে যাব। ইয়ানার এবার রাগ হলো। এই লোকটা এমন কেন, কথায় কথায় শুধু ঝগড়া করে আর তেড়া তেড়া কথা বলে। একটু ভালো করে কথা বললে কি এমন হতো। ইয়ানা রেগে জানালাটা বন্ধ করে আরো বেশি করে খুলে দিল। এতে করে যদি ওর শীতও লাগছে, তবুও শীতের চেয়ে এখনো জেদটাই আগে প্রকাশ করছে। আদ্র দেখল ইয়ানা জানালা বন্ধ না করে আরো বেশি খুলে দিয়েছে। এতে করে আদ্রর আরো বেশি রাগ হলো। মেয়েটা শীতে কাঁপছে, তবুও জানালাটা বন্ধ করবে না। আদ্র গাড়িটা রাস্তার এক সাইডে দাঁড় করিয়ে ইয়ানার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা আপনার মিস ইয়ানা? জানালাটা বন্ধ করছেন না কেন? করব না তো আপনি কি করবেন? শুনুন, আমার জানা মতে এটা আমার স্যারের গাড়ি, তাই উনি যদি বলতো তাহলে অবশ্যই বন্ধ করতাম, অন্যথায় কারোর কথায় আমি জানালা বন্ধ করব না। ও রিয়েলি? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনার স্যার আমার বাবা হয়, আর আমার বাবার গাড়ি মানেই তো আমার গাড়ি। ওকে, হ্যাঁ, এটাই তো পারেন। আপনারা নিজের তো কিছুই করতে পারেন না, শুধু বাবার টাকায় ফুটানি করবেন। পারলে নিজে কিছু করে নিজের টাকায় গাড়ি কিনে বাবাকে বলেন যে, দেখো বাবা, এটা আমার নিজের উপার্জনের টাকায় কেনা গাড়ি। না, সেটা করবেন না। আপনার বাবা এই বয়সেও অফিসে এসে দিন রাত গাধার মতো খেটে যাবে, আর আপনি এত বড় একটা দামড়া ছেলে হয়ে তার ঘাড়ে বসে বসে খাচ্ছেন। ও, শুনেছি বিদেশে নাকি আপনার একটা হোটেল আছে। তা বলছি, সেই হোটেল কি আদৌ চলে নাকি শুধু মুখেই বলেন? কখনো তো আপনাকে কাজ করতে দেখলাম না। যে কয়দিন দেখছি সেই কয়দিন শুধু ঘুরেই বেড়াতে দেখেছি। আপনার না আমার মতো হওয়া উচিত ছিল, তাহলে বুঝতেন বাবা না থাকলে সমাজে একটা মেয়ে তার মাকে নিয়ে চলা কতটা কষ্টের। যাই হোক, অনেক রাত হয়েছে, গাড়িটা কি চালাবেন নাকি আমি নেমে অন্য কোনো গাড়িতে করে চলে যাব? আদ্র কিছু বলতে গিয়েও বলল না, চুপচাপ গাড়ি স্টার্ট দিল। কেননা কোথাও না কোথাও ইয়ানা একদম ঠিক কথাই বলেছে। পড়াশোনা শেষ করে বাবা বলেছিল কিছু করতে, কিন্তু বাবার কথায় কান না দিয়ে নিজের মতো করে গা ছাড়া ভাব করে সব জায়গায় ঘুরে বেড়াতাম। তখন দাদু গালে একটা চড় মেরে ঠিকই এই কথাগুলো বলেছিল। তখন দাদুর উপরে অভিমান করে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম কিছু না করা অবধি বাড়ি ফিরবো না। খুব কষ্টে একটা হোটেল করেছিলাম, ব্যাস। ভেবেছিলাম আর কি করা লাগবে, তাই বাড়ি ফিরে আসলাম। এখানে এসে ওটার তেমন কোনো কাজ করা হয়নি। আবারও সেই একই ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে এই মেয়েটা আমার সবকিছু আবারও মনে করিয়ে দিল। আদ্রর ভাবনার মাঝেই ইয়ানা বলল, আরে আরে, আমার বাড়ির ওপর দিয়েই তো গাড়ি চালিয়ে দিবেন নাকি? এখানেই থামেন। আদ্র ব্রেক কষতেই ইয়ানা নেমে গেল। আদ্র সেই দিকে তাকালো না। ইয়ানা কিছু দূর গিয়ে থেমে গেল। আজকে লোকটাকে অনেক বেশি কথা বলে ফেলেছি, এটা করা মোটেও ঠিক হয়নি। একটা সরি বলা উচিত। ইয়ানা পেছনে তাকিয়ে আদ্রকে সরি বলতে গিয়ে দেখলো আদ্র নেই, চলে গিয়েছে। চলে গেল? ওকে, কালকে অফিসে বলে দেব। কিরে, সারাদিন কই ছিলি? আর তোর ভার্সিটি তো 2টোর দিকে ছুটি দেয়, তাহলে তুই এই সন্ধ্যায় বাসায় আসলি কেন? মায়ের করা প্রশ্নে মাহি কি বলবে বুঝতে পারছে না, শুধু আমতা আমতা করছে। কিরে, চুপ করে আছিস কেন? আর এই সন্ধ্যাবেলায় চুল ভেজা কেন? তুই না সকালে ভার্সিটিতে যাওয়ার আগে
গোসল করে গেলি? তাহলে এখনো চুল ভেজা কেন? সারাদিনেও কি চুল শুকায়নি? আসলে আম্মু, আজকে ভার্সিটি শেষে হিয়ার সাথে ওর বাসায় গিয়েছিলাম। আজকে ওর জন্মদিন, কাউকে দাওয়াত দেয়নি, এমনি ঘরোয়াভাবে পালন করেছি সেখানে। আর ওরা ময়দা আর ডিম দিয়ে আমার সারা গায়ে মাখিয়ে দিয়েছিল। এই জন্য ওখান থেকে একেবারে গোসল করে আহ, খেয়ে আসতে দেরি হয়ে গেল, আর চুলও এ কারণেই ভেজা। ও আচ্ছা, তাই বল। ঠিক আছে, রুমে যা। মাহি যেন জান ফিরে পেল। জলদি করে সে রুমে চলে গেল। অনু ড্রয়িং রুমের সোফায় বসে আছে। কখন আদ্র আসবে আর আদ্রকে চেপে ধরবে, অনেক মজা হবে আজকে, এই সব ভাবছে। আর ঈশান ওর সাথে চ্যাটিং করছে। তখনই আদ্র ধপধপ পা ফেলে ওপরে যেতে গেলে অনু আদ্রকে কিছু বলতে গিয়ে আদ্রর মুখ থেকে কিছু বলার আর থাকে না। এই শোন না, আদ্র ভাই এসেছে তো। তো সেই কথা আমাকে না লিখে আদ্র ভাইকে গিয়ে চেপে ধর, দেখ স্বীকার করে কিনা। না রে, মনে হয় কিছু একটা হয়েছে। আদ্র ভাইকে দেখলাম কেমন রেগে মেগে বড় কাকুর রুমের দিকে গেল। বলিস কি তাহলে? থাক, এখন কিছু বলার দরকার নাই, পরে এক সময় আমরা দুজনে একসাথে বলবো, ওকে? এখন চল অন্য কথা বলি। আদ্র সোজা ওর বাবার রুমের সামনে গিয়ে নক করলো। বাবা, আসতে পারি? হ্যাঁ রে, আয়। আমার রুমে আসতে আবার নক করা লাগে নাকি? পাগল ছেলে, আয় ভেতরে আয়, বস এখানে। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? বাবা, আমার কিছু টাকা লাগবে, তবে সেটা লোন হিসাবে। তুমি আমাকে লাখখানেক টাকা দিবে, আমি তোমাকে 6 মাসের মধ্যে সেটা ফিরিয়ে দেব। কি সব বলছিস তুই? নিজের বাবার থেকে টাকা নিবি, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? আর আমার টাকা মানেই তো তোর টাকা, যা লাগে তুলে নে, আবার ফেরত দেওয়া লাগবে না। কেন, নিজের টাকা কেউ ফেরত দেয়? না বাবা, তুমি আর ছোট কাকু মিলে এই ব্যবসাটা এত দূর এনেছো, এগুলো তোমাদের টাকা। আর আমিও তো বড় হয়েছি, এবার আমারও উচিত কিছু করার। তুমি কাল সকালে আমায় টাকাগুলো দিও, আর সাক্ষী হিসাবে দাদু আর কাকু তো থাকবেই। আমি ঠিক 6 মাস পর সব টাকা দিয়ে দিব। আর হ্যাঁ, কাল থেকে আমি আর অফিসে যাচ্ছি না, ওটা তোমার আর কাকুর অফিস। তুমি যখন অসুস্থ, তাহলে ছোট কাকুকেই বলো। ওকে, আসছি। আদ্রর কথায় ওর বাবা আর মা যেন পুরাই বাকরুদ্ধ হয়ে গেল। কি বলবে কিছুই বুঝতে পারছে না, শুধু দুজন দুজনের দিকে হা করে তাকিয়ে থাকলো। পরের দিন সকালবেলা ইয়ানা অফিসে আসলো। এসেই আদ্রর কেবিনে নক করলো। ভেতরে গিয়ে দেখলো সেখানে আদ্র নেই, ওর বদলে ছোট স্যার বসে আছে। কি হলো ইয়ানা, কিছু বলবে? জি না স্যার, আমি আসছি। কোনো রকমে ওখান থেকে বেরিয়ে আসলো ইয়ানা। বাইরে এসে ভাবতে লাগবে, আদ্র আসেনি কেন? তাহলে কি কালকের কথায় উনি অনেক বেশি কষ্ট পেয়েছেন? মনে মনে কথাগুলো বলে সামনে তাকাতেই ওর চোখ বেরিয়ে আসার উপক্রম হলো, কেননা সামনে আদ্র। ইয়ানা হা করে আদ্রের দিকে তাকিয়ে আছে, কেননা আদ্র একটা নর্মাল পোশাক পরে এসেছে, হাতে একটা ফাইল, যেমনটা সবাই ইন্টারভিউ দিতে আসলে বা কোনো ব্যাংক থেকে লোন। ইয়ানা হাঁ করে আদ্রের দিকে তাকিয়ে আছে, কেননা আদ্র একটা নর্মাল পোশাক পরে এসেছে, হাতে একটা ফাইল, যেমনটা সবাই ইন্টারভিউ দিতে আসলে বা কোনো ব্যাংক থেকে লোন নিতে আসলে সাধারণত তেমন পোশাক পরে, তেমনটাই পরে আসছে। আদ্র সোজা এসে ইয়ানার সামনে দাঁড়িয়ে বলল, এক্সকিউজ মি, আনোয়ার, মানে আদ্রর ছোট কাকা, উনি যে কেবিনের কোনটা বলবেন প্লিজ? ইনায়া কি বলবে? ও তো আদ্রকে দেখেই হা করে আদ্রের দিকে তাকিয়ে আছে। আর সব থেকে বেশি অবাক হয়েছে, উনি নিজের অফিসে এসে নিজেরই কেবিনের কথা আমার কাছে জিজ্ঞেস করছে, তাও এমন ভাবে যেন উনি আমায় চেনেনই না। এই যে মিস, একটু জলদি বলবেন প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে। আদ্রর কথায় ইয়ানার হুঁশ আসলো। ও হ্যাঁ, জি মানে, এই যে এটা। ও থ্যাঙ্কস, বলেই আদ্র ইয়ানার পাশ কাটিয়ে চলে গেল। আর ইয়ানা ওখানে দাঁড়িয়ে মাথা চুলকাতে লাগলো, কেননা এই মাত্র কি হলো সেটা সম্পূর্ণ ওর মাথার ওপর দিয়ে গেল।
প্রায় অনেকটা সময় পর আদ্র কেবিন থেকে বার হলো, আর কোনো দিকে না তাকিয়ে সোজা হেঁটে চলে গেল। ইয়ানা ওর সামনেই দাঁড়িয়ে ছিল, তবুও ওকে পাত্তা না দিয়ে চলে গেল। ওইদিকে ইয়ানা ওকে সরি কি বলবে, ও তো অবাকের ওপরে অবাক হচ্ছে। মেহরাব মাহিকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে এসে কেবলই বিছানায় গা এলিয়ে দিয়েছে, তখন ওর ফোনটা বিকট শব্দে বেজে উঠল। এক রাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে বলে, হ্যাঁ বল। 10 মিনিট সময় দিচ্ছি, আমার বলার ঠিকানায় চলে আয়, অনেক কাজ আছে, এখন মোটেও বসে থাকার সময় নয়। ওকে, জলদি কর, হাতে কিন্তু সময় নেই, আমি অপেক্ষা করছি। এই বলেই আদ্র ফোনটা কেটে দিল। তবে মেহেরাব এখনো ফোনটা কানেই ধরে আছে, কেননা আদ্র কিসের ভিতরে কি বলল ও কিছুই বুঝতে পারেনি। তবুও আদ্র যখন যেতে বলেছে তখন তো যেতেই হবে। মেহেরাব শোয়া থেকে উঠে বিড়বিড় করতে করতে রেডি হতে লাগলো। এই দুই ভাই বোন মিলে আমায় পাগল করে দেবে। একজন সাত সকালে ফোন দিয়ে বলে আমায় ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসেন, তো আরেকজন আধা বেলায় ফোন দিয়ে বলে কাজ আছে জলদি আয়। উফ, আমার হয়েছে যত জ্বালা। হে আল্লাহ, আদ্র যেন এমন বউ পায় যে ওকে সব সময় দৌড়ের ওপরে রাখে, তাহলে বুঝবে কেমন লাগে। রেডি হয়ে মেহেরাব নিচে নেমে চলে গেল। ওর মা অবশ্য বলেছিল খেয়ে যেতে, কিন্তু ও বলেছে আদ্রের ওখানে থেকে খেয়ে নেবে। কিরে, হঠাৎ এত জরুরি তলব কেন? আর এটা কার বাসা? এখানে ডাকলে কেন? এটা কারোর বাসা নয়, এটা আমি ভাড়া নিয়েছি। এখানে একটা ছোটখাটো অফিস করব। এখন তো পুরো ফাঁকা, তাই আমরা বাজারে যাব আর অল্প কিছু আসবাবপত্র কিনে এনে অফিসটাকে ভালো করে সাজাতে হবে। এখানেই বসেই আমরা ওখানকার সব কাজ আর সব অর্ডার নেব। শুধু এক দেশে নয়, সব দেশেই আমাদের বিজনেস ছড়িয়ে দিতে হবে। আর হ্যাঁ, আমি লাখখানেক টাকা লোন নিয়েছি, এটার অর্ধেক বিজনেসে লাগাবো, আর বাকিটা দিয়ে জিনিসপত্র সব অগ্রিম ভাড়া নিয়েছি। আর শোন, মন দিয়ে কাজ করতে হবে, আর 6 মাসের মধ্যে সব লোন শোধ করতে হবে। আর তারপর ব্যাংক থেকে লোন নিয়ে একটা গাড়ি কিনবো। দেন ততদিনে তো আল্লাহ চাইলে ব্যবসাটাও ঠিক অবস্থায় চলে আসবে, তখন মাসে মাসে ইএমআইটাও দিতে পারবো। কিরে, শুনছিস আমার কথা? কি বললাম বুঝলি কিছু? মেহরাব হাঁ করে আদ্রের কথাগুলো শুনলো, তারপর বলল, কিন্তু হঠাৎ করে এইসব কেন? এইসব কেন বুঝিস না? নতুন বিয়ে করলি, বউকে খাওয়াবি কি? আর মাহির একটা খরচ আছে না, ভার্সিটির খরচ, ওর জামা কাপড়, আরো কত খরচ। আর আঙ্কেলের তো বয়স হয়েছে। আর আদ্র ইয়ানা ওকে যা যা বলেছে সেটা হুবহু কপি করে মেহেরাবকে বলল। এটা শুনে মেহেরাব শুধু অবাকের ওপরে অবাকই হচ্ছে। বাবা, ভূতের মুখে রাম নাম! তা এই বুদ্ধিগুলো আগে কোথায় ছিল? এতদিন মাথায় আসেনি কেন? কেননা এতদিন যে তার সাথে দেখা হয়নি, তাই আসেনি। সে না বললে হয়তো কখনো বুঝতেই পারতাম না। কিরে, বিড়বিড় করে বলছিস জিনিসপত্র কিনতে যাবি, চল। হ্যাঁ চল, বাইক তো এনেছিস। হুম, তাহলে চল, ওটাই করেই যাব। 1 সপ্তাহ পর। এই কয়দিনে আদ্র আর মেহেরাব পুরো দমে কাজে লেগে গেছে। গোসল খাওয়া শুধু ঠিক মতো করে, তাছাড়া আর কোনো দিকে কোনো হুঁশ নেই। ওরা একটা রুটিন তৈরি করেছে, সেই অনুযায়ী কাজ করে। আর টেবিলের ওপর তো ম্যাপ রেখেছেই, প্রথমে কোথা থেকে আর কিভাবে শুরু করবে সবটাই লিখে রাখে। মেহেরাবের ফোনটা সেই কখন থেকে বেজে যাচ্ছে, কিন্তু ফোনটা ধরার কোনো মানুষই নেই। এই নিয়ে পরপর 20 বার কল দিলেও মাহি রাগে পুরো শরীর জ্বলে যাচ্ছে। আজ পুরো 1 সপ্তাহ হয়ে গেল, মেহরাবের কোনো খোঁজ নেই। না ফোন ধরছে, না কোনো মেসেজের রিপ্লাই করছে। এর মাঝে কয়েকদিন করে মেহরাবের বাড়িতেও গিয়েছে, কিন্তু মেহরাবকে পায়নি। এই শেষবার কল ধরলে ভালো, নয়তো আর কল দেবই না। এই মনস্থির করে মাহি শেষবারের মতো কল দিল। কলটা কেটে গেল, কেউ ধরল না। শেষ আশাটাও নিভে গেল।
মনের মাঝে অভিমানেরা ভিড় করলো। মাহি ঠিক করলো আর কখনোই কল দিবে না। কিন্তু পরক্ষণেই মাহির ফোনটা বেজে উঠল। দেখলো মেহরাব কল দিয়েছে। হাজারো অভিমান নিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরলো মাহি। হ্যাঁ বলুন, কেন কল দিয়েছেন? আর আমি কে? কেনই বা আমায় কল দিয়েছেন? এখন তো আর কোনো দরকার নেই আমার, তাই না? হয়তো ভুল করে কল দিয়ে ফেলেছেন। আচ্ছা, আমিই রেখে দিচ্ছি। আপনি তো এখন অনেক ব্যস্ত। অনেক অভিমানে কথাগুলো বলে ফেলল মাহি। চেয়ারের ওপরে ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করে মাহির সবটা অভিযোগ শুনল মেহেরাব। চোখ বন্ধ রেখেই কিঞ্চিত হাসল মেহেরাব। ও ভালো করেই বুঝতে পেরেছে ওর পাগলি বউটা ওর ওপরে ভীষণ অভিমান করে আছে। শোনো, কালকে সকাল 10টার দিকে আগের সেই হোটেলে চলে আসবি। তারপর তোর সব অভিযোগ শুনবো, ওকে? আমি মোটেও আসবো না। আপনি পারলে অপেক্ষা করেন গা। আমি জীবনেও আসবো না। প্লিজ শোনাবো, রাগ করে না। কালকে প্লিজ চলে আসিস। অনেক দিন হলো তো তোকে দেখি না, আদর করি না। বিয়ের পর সুন্দরী বউ রেখে কি এভাবে দূরে দূরে থাকা যায় বল? কিন্তু তোর মামাতো ভাই যদি সেটা বুঝতো। নিজে তো বিয়ে করেনি, তাই আমার অবস্থাটাও বুঝতে পারছে না। কালকে সবটা বলবো, প্লিজ চলে আসিস। কিরে মেহরাব, তোর প্রেমালাপ হলো? সময় কিন্তু শেষ। আয় জলদি। কাজ এত এত। প্রেম করলে কাজ করবি কখন? ওই যে তোর ভাই আবারও ডাকছে। অনেক কষ্টে কালকের দিনটা ম্যানেজ করেছি। প্লিজ চলে আসিস। এখন গেলাম। প্লিজ শোনাবো, রাগ করিস না। ফোনটা কেটে মেহরাব আবারও কাজে লেগে গেল। কান থেকে ফোনটা নিচে রেখে ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে বলল, মাহি কালকে একবার আসেন, আপনার খবর আছে। একটা সরি বলার জন্য এত কষ্ট করতে হবে জানলে কখনোই আমি ওনাকে এতগুলো কথা বলতাম না। এখন নিজের কাছেই খারাপ লাগছে। কিন্তু ওনাকে কোথায় পাবো? হঠাৎ করে কেমন যেন পুরোটাই মতো উবে গেল। অনেক কষ্টে জানতে পেরেছি উনি এই ঠিকানায় নাকি অফিস নিয়েছে। দেখি, দেখা করে বলি। কি আর বলবে উনি? বলবো তো আমি শুধু একটা সরি বলার জন্যই চলে আসব। আর এই তো, এই ঠিকানায় তো ভেতরে আদৌ কি কোনো মানুষ আছে কিনা আল্লাহ জানে। অনেক ভেবে চিন্তে ইয়ানা দরজার সামনে গিয়ে নক করলো। যদিও দরজাটা খোলা, তবুও কারোর কেবিনে ঢুকতে হলে তার পারমিশন নেওয়াটা জরুরি। ইয়ানা কয়েকবার নক দেওয়ার পরেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পেল না। কেননা এখন দুপুর টাইম। মেহেরাব চেয়ারের ওপরে বসে ঘুমাচ্ছে। কেননা এই কয়দিনে অনেক পরিশ্রম হচ্ছে, তাই ইয়ানা নক করা ঠিক পায়নি। আর আদ্র ওয়াশরুমে ছিল, বিধায় শুনতে পায়নি। ইয়ানা অনেকবার নক দেওয়ার পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ঠেলে ভেতরে চলে গেল। দেখলো ছোটখাটো একটা অফিস রুম। দুইটা ডেস্কে পাশাপাশি দুইটা ডেস্কে দুইটা কম্পিউটার রাখা। তার একটাতে মেহরাব চেয়ারে বসে ডেস্কে মাথা রেখে ঘুমাচ্ছে। ইয়ানা সবকিছু ঘুরে ঘুরে দেখছিল। তখনই পেছন থেকে আদ্র বলল, এ কি, আপনি এখানে? এ তো দেখি গরিবের বাড়িতে হাতির পা এমন অবস্থা। কারোর কথায় ইয়ানা পেছন ফিরে তাকালো। দেখলো আদ্র দাঁড়িয়ে। ইয়ানা চোখ মুখ কুঁচকে বলল, আপনি কি আমাকে কোনোভাবে হাতি বলতে চাইছেন? মোটেও না। আমি আপনাকে সরাসরি হাতিই বলছি। দেখুন, মোটেও বাজে কথা বলবেন না। আমি মোটেও হাতির মতো দেখতে নই। আর হাতির তো 4 পা, কিন্তু আমার 2 পা। আরো অনেক কিছুই আছে যেটা হাতির সাথে মিলবে না। তাই আমি মোটেও হাতি না, বরং আপনি গন্ডার। কি? জি, কেননা গন্ডারের মতো আপনার গায়ের চামড়া মোটা। এতবার বলার পরেও দেখা হলে শুধু ঝগড়াই করেন। তারপর পিনপিন নীরবতা। কেউ কোনো কথা বলছে না। দুজন দুজনের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। হঠাৎই দুজনই শব্দ করে হেসে উঠল। দেখেছেন, আমি আপনাকে কি বলতে এসেছি সেটা না বলেই বাচ্চাদের মতো ঝগড়া শুরু করে দিয়েছি। আসলে আই এম সরি। মানে? না মানে হঠাৎ করে সরি কেন? আসলে সেই দিন রাগের মাথায় আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। পরে মাথা ঠান্ডা হলে আমার অনেক খারাপ লাগছিল। তাই ভাবলাম আপনাকে সরি বলি। কিন্তু আমার কি আর সেই উপায় আছে?
আপনাকে তো খুঁজেই পাওয়া যায় না। কত কষ্ট করে আপনার ঠিকানাটা জোগাড় করলাম, তারপর অবশেষে আপনার দেখা পেলাম, তাও এখানে। এসব কি? প্রথমত, আপনাকে সরি বলার কোনো প্রয়োজন নেই, কেননা সেই দিন রাগের মাথায় আপনি আমার উপকারই করেছিলেন। কেননা সেই দিন আপনি ওই কথাগুলো না বললে আমি হয়তো বুঝতেই পারতাম না। এই জন্য হয়তো বলে হয়তো বলে একটা মেয়ে ইচ্ছে করলে কোনো জিনিস গড়তেও পারে, আবার ভেঙে চূর্ণ বিচূর্ণও করতে পারে। ওকে, যাকগে সেসব কথা। আর এটা হলো আমার ছোটখাটো একটা অফিস। বাবা এরই মধ্যে আবার অফিসও নিয়ে ফেলেছেন। বাবা! তা আপনার বাবার এত বড় একটা অফিস থাকতে আপনি হঠাৎ এত ছোট্ট একটা অফিস নিলেন? দেখেছেন, সেদিন আপনি আমায় অত শত জ্ঞান দিয়ে আবার সেই আমার মতো করেই কথা বলছেন। সত্যি, আপনার সাথে কথাই পারা যাবে না। আমি একটা মেয়ে হয়েও হেরে যাচ্ছি। সত্যি বড্ড ঝগড়ুটে আপনি। ওদের কথার মাঝেই মেহেরাব জেগে গেল। চোখ খুলে দুই হাতে চোখ ডলে আড়মোড়া ভেঙে ওদের দিকে তাকাতেই আদ্র বলল, কি স্যার, ঘুম হলো তো? এভাবে ঘুমালে কাজ কি আদৌ হবে? এ কথা আমাকে না বলে তোর বোনকে বল গিয়ে। এদিক থেকে তুই চাপ দিচ্ছিস, আবার অন্য দিক থেকে তোর বোন চাপ দেয়, তো আমি কি করব? ওদের দুজনের জ্বালায় ঠিকমতো ঘুমাতেও পারি না। জ্বালা যখন নিতেই পারবি না তখন বিয়েটা করলি কেন? ওটা তো, আচ্ছা, ইনি কে? এনাকে তো ঠিক চিনলাম না। আরে, ইনি হলো মিস ঝগড়ুটে। এই না না, মানে মিস ইয়ানা। তারপর আদ্র মেহরাবকে সবটা বলল, আর ইয়ানার সাথে ওর পরিচয় করিয়ে দিল। ও আচ্ছা, তাহলে আপনি সে যার জন্য আমাদের ছোলার ডালের মাথার সুবুদ্ধির একটা এসেছে। মেহরাবের কথা বুঝতে না পেরে ইয়ানা বলল, আপনার কথা ঠিক বুঝলাম না। এই ছোলার ডালটা আবার কে? আরে, আপনার সামনে যে দাঁড়িয়ে আছে। আদ্র ছোটবেলায় ও ছোলার ডাল খেতে খুব পছন্দ করত, তাই আমাদের দাদু আদর করে ওকে ছোলার ডাল বলেই ডাকতো। এই মেহরাব, তুই চুপ করবি? সব সময় বাজে কথা, মেরে একদম পা ভেঙে দেব তোকে। তোকে যে দাদু বগা বলে ডাকতো, তার বেলায়? মেহরাবকে চোখ রাঙিয়ে দিয়েই আদ্র ইয়ানাকে বলল, আর আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। ইয়ানা নিজের হাসিটা চেপে রেখে বলল, আজ না ইয়ানা নিজের হাসিটা চেপে রেখে বলল, আজ না, আজকে লাঞ্চের টাইমে চলে এসেছি, পরে অন্য আরেকদিন আসবো। আর কোনো দরকার লাগলে আমাকে অবশ্যই বলবেন, কিন্তু আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, মিস্টার ছোলার ডাল। কথাটা বলেই ইয়ানা দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। আরে, কি বললেন আপনি? আদ্রর কথাটা ইয়ানার কান অবধি গেলই না, তার আগে ইয়ানা পগার পার। এইদিকে আদ্র এক হাত কামড়ে আর আরেক হাত মাথার নিচে দিয়ে ঠোঁট কামড়ে হেসে মাথা ঝাঁকালো। এটা দেখে মেহেরাব বলল, বাবা, সেদিন তো খুব পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিলি, আজকে হঠাৎ এত মিষ্টি মিষ্টি কথা বার হলো কেমনে? তার মানে সামথিং সামথিং। হুম হুম বাজে কথা বলা বন্ধ করবি, আর তোকে তো আমি ছাড়বো না। ওনার সামনে আমার প্রেস্টিজের 12টা বাজিয়ে এখন আবার এইসব কথা হচ্ছে? তুই দাঁড়া, ওখানে তোর হচ্ছে। আর কথাটা বলেই আদ্র মেহরাবকে ধরতে গেল, আর মেহরাবও দৌড়াতে দৌড়াতে বলল, হ্যাঁ, এখন তো সত্যি কথা বললেও দোষ। কি যুগ আসলো রে ভাই, সত্যি বললেও গণপিটুনি খেতে হয়। তুই শুধু দাঁড়া, তারপর তোকে বোঝাবো সত্যি কথা কোথায় আর কিভাবে বলতে হয়। তোকে ধরতে পারি একবার। পরের দিন সকালে মেহেরাবের খালি বুকে শুয়ে আছে মাহি। দুজনের গায়ে শুধু একটা চাদর ছাড়া আর কিছুই নেই। মেহেরাব চিত হয়ে শুয়ে ডান হাত মাথার নিচে দিয়ে আর বাম হাত দিয়ে মাহির পিঠের ওপর দিয়ে চোখটা বন্ধ করে আছে। আর মাহি মেহেরাবের বুকে মাথা দিয়ে বুকের ওপরে আঙ্গুল দিয়ে আঁকিবুকি আঁকতে আঁকতে বলল, তাহলে এই ব্যাপার? আপনি আমায় আগে বলবেন না? আমার চিন্তা হয় না বুঝি? আমি কি করব বল? তোর মামাতো ভাইকে তো চিনিসই, কেমন সারাদিন কাজের মধ্যে থাকতে হয়। আজকে তাও বহু কষ্টে 3 ঘন্টা সময় ম্যানেজ করেছি। একটু পরেই আবার চলে যেতে হবে। এক্ষুনি আবার চলে যাবেন? হুম।
ভালো লাগে না, কেবলই তো আসলেন, এক্ষুনি আবার চলে যাবেন? না গিয়ে কি করব বল, কাজের অনেক চাপ। আর আমাদের কাজ এতটাই রানিং হয়েছে যে অন্য কোনো লোক নেব, কেননা অন্য লোক নিলেও তো তাকে আবার বেতন দিতে হবে, সেই বেতনটা কোথা থেকে দেব? তাই 4 জনের কাজ আমরা দুজনে মিলেই করি, এর জন্য তোকে সময় দিতে পারি না। মাহি মেহরাবের বুক থেকে মাথা তুলে মেহরাবের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমার তো এখন পরীক্ষা শেষ, পড়ার তেমন কোনো চাপও নেই। আমি যদি আপনাদের ওখানে কাজ করি তাহলে কেমন হবে? আপনাদেরও সাহায্য করা হবে, আবার আমাদের দেখাও হবে। হুম, এটা করলেও মন্দ হয় না। তুই এদিক থেকে ঠিক বলেছিস, কিন্তু তুই ওখানে কি কাজ করবি? কেন, আপনাদের ওখানে তো অর্ডার নেওয়ার জন্য আর কাস্টমারের সাথে কথা বলার জন্য একজন থাকেই, সেখানে না হয় আমি কথা বলবো আর আপনারা অন্য কাজ করবেন, তাহলে তো এদিকে টেনশনটা কমবে। আরে, এটা তো আমি একদমই ভেবে দেখিনি। তুই একদম ঠিক কথা বলেছিস। ইস, এ কথা আমার মাথায় আগে কেন আসলো না? কেননা আপনার মাথায় গোবর ভরা, তাই আসেনি। আরে আমার বুদ্ধিমতী বউ রে, তুই যখন এত ভালো একটা আইডিয়া দিলি, তখন তো তোকে একটা পুরস্কার দিতেই হবে। সত্যি, কি পুরস্কার দেবেন? খুশি হয়ে বলল মাহি। হাতে এখনো আরো 1 ঘন্টার সময় আছে, তাহলে চল আরেকবার আদর হয়ে যাক। দুষ্টু হেসে বলল মেহরাব। সি, কি সব কথাবার্তা বলেন, ছাড়ুন আমায়, আমি উঠবো, বাড়িতে যেতে হবে। সেটা তো হচ্ছে না, পুরস্কার তো তোকে আমি দিয়েই ছাড়বো। মাহি না না করলেও মেহরাবের ভালোবাসায় মাহি সাড়া না দিয়ে পারল না। আবারও দুজনে ভালোবাসার সাগরের অতলে তলিয়ে গেল। কিরে, ওদিকের খবর কি? আদ্র ভাইয়ের আর কোনো ক্লু পেয়েছিস? হুম, পেলে আমি বুঝি আদ্র ভাইকে ব্ল্যাকমেল না করে তোর সাথে এখানে বসে থাকতাম? অনু, তোর এই তেড়ামি করে কথা বলার অভ্যাসটা গেল না? ধুর, তোর সাথে কথা বলাই বেকার। হুম, এখন তো আমার সাথে কথা বলতে ভালো লাগবে না। এখন তো তানিয়া আছে না, যা না যা, তোর তানিয়ার কাছে যা। আরে, এখানে আবার তানিয়া আসলো কোথা থেকে? আর আমি ওর কাছেই বা যাব কেন? আজব তো। হ্যাঁ, এখন আমার কথা আজব তো মনেই হবে। সকালে যখন তানিয়ার সাথে ঢলাঢলি করছিলি, তখন আজব লাগেনি? সত্যি, তোরা ছেলেরা এমনি একটা দিয়ে তোদের হয় না, শালা মেয়েবাজ। কথাটা বলেই অনু আর ব্যাগটা নিয়ে গটগট করে হেঁটে চলে গেল। লে, আমি আবার কি করলাম? কেউ আমাকে বলো রে ভাই, এই মেয়েরা এমন কেন? সত্যি, মেয়েদের মন বোঝা নয় রে সোজা। কোথায় যে গেল কে জানে। এই অনু দাঁড়া, আমি আসছি তো। কথাটা বলেই ঈশান অনুর পেছনে পেছনে গেল। আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি পড়ছে। সত্যি, এই অসময়ে বৃষ্টি কেউই আশা করেনি। আদ্র মেহরাবের বাইক নিয়ে একটা কাজে বেরিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় এভাবে বৃষ্টি নামায় বাইক থামিয়ে কোনো মতে বৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচিয়ে একটা ছাউনির নিচে দাঁড়িয়েছে। আকাশ পরিষ্কার দেখে সাথে করে রেইনকোটটা আর আনা হয়নি। এভাবে অপ্রত্যাশিত বৃষ্টিতে আদ্র সত্যি বিরক্ত। ছাউনির নিচে দাঁড়িয়ে ডান হাত দিয়ে মাথার চুলটা ঝেড়ে পকেট থেকে ফোনটা বার করে মেহেরাবকে কল দিয়ে বলল, এখানে ছাতা নিয়ে আসতে। বৃষ্টি কখন থামবে কেউ বলতে পারে না। মেহেরাবকে বলে ফোনটা পুনরায় পকেটে রেখে মাথা ঝাঁকিয়ে চুলগুলো একটু নেড়ে 2 হাত পকেটে রেখে বৃষ্টির পানে তাকিয়ে আছে। আজকে শুক্রবার বিধায় রাস্তাঘাটে তেমন মানুষ নেই, কেননা ছুটির দিনে সবাই একটু আরাম করে, ঘুমাতে চায়। তাই ছাউনির নিচে বর্তমানে আদ্র একাই আছে। উফ, বৃষ্টিটা এখনই আসতে হলো। ভাগ্যিস বাড়ি থেকে বেরোনোর সময় ছাতাটা নিয়ে এসেছিলাম, নয়তো কি যে হতো। মাকেও বলি, কোথায় ভাবলাম আজকে শুক্রবার কাঁথা মুড়ি দিয়ে আরাম করে ঘুমাবো, কিন্তু তার হলো কই? আমার আরামের ঘুম হারাম করে আম্মু বলল, মাসের শেষ, ঘরে বাজার নেই, জলদি করে বাজারটা করে নিয়ে এসে গোসল করে নামাজ পড়ে খেয়ে তারপর একেবারে লম্বা একটা ঘুম দিস। এটা কোনো কথা হলো? এটাই কথা, সেই জন্যই তো বাজার করতে যাচ্ছি। কিন্তু মাঝ রাস্তায় বৃষ্টি মামা এসে বাধিয়ে দিল, আর তাই আর বাজার করা হলো না। কিন্তু এত বৃষ্টি, ছাতাতে তো কিছুই হবে না।
কোথাও একটা দাঁড়াতে হবে। ইয়ানার সামনে একটা ছাউনি দেখে ওখানে গিয়ে দাঁড়ালো। ছাতাটা পাশে রেখে হাত দিয়ে জামা আর চুল ঠিক থেকে বৃষ্টির পানি ঝাড়ছিল। তখনই পাশ থেকে কেউ একজন বলল, আরে আপনি এখানে? কারোর কথার আওয়াজ শুনে ইয়ানা পাশে তাকিয়ে দেখলো আদ্র দাঁড়িয়ে আছে। আরে মিস্টার ইগোয়ালা যে, না মানে মিস্টার আদ্র, আপনি এখানে? দেখেছেন, আপনি কিন্তু প্রথমে ঝগড়ার উস্কানি দেন, তারপর আমিও রেগে যাই, দেন শুরু হয়ে যায় ঝগড়া। ওকে, আজকে আর ঝগড়া করব না। আসলে আমার একটা কাজ ছিল, সেটার জন্যই যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে বৃষ্টি শুরু হলো, তাই আর যাওয়া হলো না। তা আপনি কোথায়? আমার আর কি, ছুটির দিন, কোথায় ভাবলাম সারাদিন ঘুমাবো, কিন্তু তা না হলো কি, আম্মু উঠিয়ে দিল, বলল বাজার শেষ, তাই বাজার করতে যাচ্ছি। তা আপনার বিজনেসের কি খবর? এই তো মোটামুটি ভালোই চলছে। আগে দুজন ছিলাম, এখন তিনজন হয়েছে। মানে? মানে দুজন মিলে তো আর এত কাজ করা সম্ভব না, আরো লোক হয় দরকার। কিন্তু এখন হাতের যে অবস্থা, তাই লোক নিতে পারি না। কিন্তু মাহি বলল ও ওখানে কাজ করবে, এতে নাকি ওর অভিজ্ঞতাও হবে, আবার কাজ শেখাও হবে, তাই আর কি ওকে নিয়েছি। সত্যি আপনাকে দেখে শেখা উচিত। বাবার এত কিছু থাকতেও আপনি নিজে কিছু করার চেষ্টা করছেন। অবশ্যই আপনি সফল হবেন। আর আমি কিন্তু হিসাব নিকাশও একটু ভালো পারি। কোনো কাজ থাকলে বলবেন, ফ্রিতে করে দিব। বলছেন? হুম। ওদের কথার মাঝেই মেহেরাব চলে আসলো। তবে ইয়ানা যে পাশে দাঁড়িয়েছিল, মেহেরাব সে পাশ থেকে আদ্রকে ডাকলো। এর জন্য ইয়ানা আদ্র দুজনেই তাকালো মেহেরাবের দিকে। আদ্র ইয়ানার পাশে আর ইয়ানা আদ্রর আগে, তাই আদ্র মেহেরাবের দিকে তাকিয়েই আছে। বৃষ্টি কমে গেছে, ইয়ানা চলে যাবে, সেটা বলার জন্যই আদ্রর দিকে মাথা ঘোরাতেই অপ্রত্যাশিতভাবে ইয়ানার ঠোঁটের সাথে আদ্রর ঠোঁটটা লেগে গেল। বিষয়টা আচমকা হয়, দুজনেই চমকে অবাক হয়ে অবাক হয়ে চোখ বড় বড় করে দুজনের দিকে তাকিয়ে আছে। মেহেরাব আবারও ডাকায়, দুজনের হুঁশ ফিরল। ইয়ানা জলদি করে পাশ থেকে ছাতাটা নিয়ে কোনো কথা না বলেই চলে গেল। কিন্তু আদ্র এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে, চোখ বড় বড় করে। কিরে, তুই তো আমায় এখানে ছাতা দেওয়ার জন্য ডাকলি, কিন্তু এভাবে যে ফ্রিতে এত রোমান্টিক একটা সিনেমা দেখাবি, সেটা তো বললি না। কে শোনে কার কথা? আদ্র তো শকড হয়ে এখনো অমন করেই দাঁড়িয়ে আছে। কেননা একটু আগে যেটা হলো, সেটা শুধুমাত্র একটা কিস না, এটা যেন একটা পারমাণবিক বোমার থেকেও বেশি, যেটার প্রভাব কাটতেই যাচ্ছে না। আদ্রকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মেহেরাব আদ্রর গায়ে হাত দিয়ে ঝাঁকিয়ে বলল, কিরে, কিসের কিসে খেয়ে যায় পুরাই মিসিং হয়ে গেলি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু বলছিস? লে, আমি তাহলে এতক্ষণ খামোখা একা একাই বকবক করে গেলাম। যাকগে, তুই তো বললি তুই নাকি ওই মেয়েকে পছন্দ করিস না, উনি নাকি শুধু ঝগড়াটাই করে, তাই? তাহলে একটু আগে এটা কি ছিল? হুম? আবার আরে কিছুই না, তুই যা ভাবছিস তেমন কিছুই হয়নি। একটু আগে যেটা হলো, সেটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, বুঝলি? এখন বেশি কথা না বলে চল। হুম। এমন অ্যাক্সিডেন্ট হলে তো ইচ্ছে করে প্রতিদিনই অ্যাক্সিডেন্ট করাই যায়। হ্যাঁ রে ঈশান, এইমাত্র আমি যেটা দেখলাম, তুইও কি সেটাই দেখলি? মনে তো হচ্ছে তাই, নয়তো কি আর এভাবে মাঝ রাস্তায় তোর সাথে বসে থাকতাম? আসলে হয়েছে কি, আজকে শুক্রবার বিধায় ভার্সিটি অফ, তাই অনু আর ঈশান দেখা করতে এসেছিল। কিন্তু বৃষ্টি নামায় দুজনে ভিজে যাচ্ছিল, তাই দৌড়ে ছাউনির নিচে আসতে গেলে দেখলো আদ্র আর ইয়ানা একে অপরকে কিস করছে। আর একটু দূরেই মেহেরাব হাঁ করে সেই দৃশ্য গিলছে, মানে দেখছে। ব্যাস, এটাই অনু আর ঈশানকে ফিট করার জন্য যথেষ্ট ছিল। ওরা আর সামনে না গিয়ে ওখানেই মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে গালে হাত দিয়ে বসে পড়লো, যেন ওরা দিনের বেলায় ভুল করে চাঁদ দেখে ফেলেছে। হ্যাঁ, আমরা আদ্র ভাইকে প্রেম করানোর কথা ভাবছিলাম, কিন্তু এখানে তো দেখি আদ্র ভাই অনেক ফাস্ট, একেবারে সোজা কিসে চলে গেল। শালা আমি এতদিনে যেটা করতে পারলাম না, আদ্র ভাই সেটা এই এই কয়দিনেই করে ফেললো। কেন রে, তোর বুঝি আফসোস হচ্ছে? তাহলে যা না তানিয়ার কাছে, ও তোকে অনেক কিছু দিবে। যাবই তো,
তুই যদি না দিস তাহলে তো ওর কাছেই যাব। আর আমি জানি, আমি শুধু একবার বললে ও একটা কেন, হাজারটা কিসি দিবে। ছি, কি খারাপ তুই রে, তোর সাথে কোনো কথাই নেই, শালা চরিত্রহীন। এই বলে আনু ওর রাগে রাগে উঠে চলে গেল। আরে, আমি তো মজা করছিলাম, তুই এভাবে রাগ করিস না। দরকার হলে আমি তোকে ব্রাশ করার আগে কিসি দিব, তাও রাগ করিস না। এই অনু দাঁড়া। আরে, ইয়ানা সেই কখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে ওর নিজের ঠোঁট দেখছে। এখানে আজকে আদ্র ওকে কিস করেছে, যদিও সেটা অ্যাক্সিডেন্টালি, তবুও কিস তো করেছে। এটা ভাবতেই ইয়ানার কেমন যেন লাগছে। কিছু একটা মনে করে ইয়ানা দু হাত দিয়ে নিজের মুখটা ঢাকলো। কেন জানি হঠাৎ করে খুব লজ্জা লাগছে। ইস, এটার পর আর ওনার সামনে যাব না। কেমনে যাব? আর আমার তো লজ্জায় মরে যাব। আজ প্রায় অনেক দিন পর মেহরাব আদ্রের বাসায় এসেছে। আর কাজের চাপে তো তেমন আশাই হয় না। আর আদ্রও বাসায় তেমন একটা থাকে না। সকালে বেরিয়ে যায় আর সেই রাত করে আসে। কারোর সাথে দেখাই হয় না। আজকে শুক্রবার বিধায় মেহরাব আসতে পেরেছে। আর মেহরাবের আসার কথা শুনে মাহিও আসছে। মেহরাব ড্রয়িং রুমের সোফায় বসেছিল আর আদ্র ওর রুমে গিয়ে ফ্রেশ হতে। এই, তোর আসার সময় হলো? কতদিন পর আসলি বলতো? আমাদের কথা তো ভুলেই গেছিস। আগে তো কত আসতি, এখন আসিস না কেন? তোমার ছেলে কত কাজের মধ্যে ডুবিয়ে রাখে জানো বড় মা, মাথায় তো তুলতেই পারি না। আবার এখানে আসা, কি যে হয়েছে ছেলেটার আমাদের, তো কিছুতে এত কিছুতেই আছে, তারপরেও ওর নাকি নিজের পায়ে দাঁড়াতে হবে। এটা কোনো কথা হলো বলতো? ঠিক মতো গোসল নেই, খাওয়া নেই, দুটো ওর কি হাল হয়েছে। আয়নায় নিজেদের চেহারা দেখেছিস? এই কয়দিনে কি করেছিস চেহারার? মেহু আমার মতো মুখে ফেসপ্যাক লাগিয়ে চোখ দুটো শশা লাগিয়ে আরাম করে বসে থাকো, দেখবে একদিনে চেহারা কেমন যেন চকচক করছে। না না ছোট মা, আমার ফেসপ্যাক লাগানো লাগবে না, তুমি বরং লাগাও। কেননা আর কয়দিন পরে তো অনুর বিয়ে দেবে, তখন তো তোমাকে সুন্দর দেখানো লাগবে, বলো। মেয়ের থেকে মেয়ের মাকে বেশি সুন্দর না লাগলে কি হয়? তুমি একদম ঠিক বলেছ মেহু। আর আমি তো জানি আমি কত সুন্দরী। আহা, মেয়ে ইতনি সুন্দর হো, মেয়ে কিয়া কারু ভাই। ছোট মা, আমার নাম মেহু না, মেহরাব। আর দেখেছো বড় মা, ছোট মা শুধু মেহু মেহু করে। আমি আর কি দেখবো বল? তোরা তো দুটো ভাই, কোনো বোন নেই বলেই তো তোরা ছোট থেকে তোকে আদর করে মেহু বলে। আচ্ছা, তুই একটু বস, আমি তোর জন্য খাবার আনছি, ওকে? আচ্ছা। অনেক খিদে পেয়েছে গো, এমনিতেই আজকে যা দেখেছি, তারপর তো খিদে আরো বেড়ে গেছে। শেষের কথাটা আস্তে আস্তে বলল মেহরাব। কি, কিছু বললি নাকি? শুনতে পাইনি। আবার না বড় মামা, তুমি যাও তো, আমার খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে। আদ্রের মা চলে যায়, পরপরই মাহি ঢুকলো। মেহেরাব মাহিকে দেখে মাহির হাতটা টেনে ধরে নিজের কোলের ওপরে বসিয়ে দিল। আরে কি করছেনটা কি? এখানে তো ছোট মামি আছে, আর এখন যদি দাদু বা কেউ এসে পড়ে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই, তুই এত ভীতু কেন রে? দেখছিস না ছোট মা চোখে শশা লাগিয়ে রেখেছে, তাই দেখার কোনো চান্সই নেই। আর বড় মা কিচেনে, আর দাদু তার রুমে ঘুমায়। আর আদ্র দেখলে কি? ও শোন, তোকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা? বলেন বলেন। আজকে না আমি হেব্বি একটা জিনিস দেখে ফেলেছি। ভাবা যায়, আই এম শিওর তুই ওখানে থাকলে নির্ঘাত অজ্ঞান হয়ে যেতি। কি দেখেছেন বলুন বলুন, জলদি বলুন, আমার তো আর তর সইছে না। আরে, আমাদের আদ্র ভাই তো প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে। আমি আরো ভেবেছিলাম আদ্র সারাটা জীবনই চিরকুমারী থেকে যাবে, কিন্তু আমি আজকে যা দেখলাম, এরপর আমার ভাবনা পুরোপুরি পাল্টে গেছে। তাই নাকি? আপনি সত্যি বলছেন আদ্র ভাইয়া প্রেমে পড়েছে? আরে, শুধু প্রেমে পড়লে তাও হতো, কিন্তু ও তো এতই ফাস্ট যে শুধু প্রেমে থেমে নেই, একেবারে কিসিং সিনে চলে গেছে। কি বলেন কি? কাকে কে কখন কিস করলো? অবাক হয়ে বলল মাহি। আরে শোন না,
তারপর মেহেরাব তখনকার সব ঘটনা খুলে বলল মাহিকে। সবটা শোনার পর মাহি একেবারে ফিট হয়ে গেছে, তাই কোনো রিয়াকশন না দিয়ে পুরো স্ট্যাচু হয়ে বসে আছে। দেখেছিস, শুধু শুনেই তোর এই অবস্থা, তাহলে ভাব সরাসরি দেখলে কি হতো। আর আমি তো তাও লাইভ দেখেছি। এই শোন না, আমারও না এখন কিসি করতে মন চাচ্ছে। সি, সরুন সামনে থেকে। ছোট মামির সামনে কি সব কথা বলছেন? একবার কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আপনি ছাড়ুন আমায়। হুম, কেউ দেখবে না। আর ছোট মা তো বসে বসেই ঘুমাচ্ছে, আর বড় মা রান্নায় ব্যস্ত। এখন সময় রোম্যান্স করার। এই বলেই মেহেরাব মাহির কোমরটা শক্ত করে চেপে ধরে একদম নিজের সাথে লাগিয়ে দিল। আর মাহিও নিজের দুই হাত দিয়ে মেহেরাবের গলা জড়িয়ে ধরল। মেহেরাব আর মাহির ঠোঁট অনেকটাই কাছাকাছি চলে এসেছে, দুজনের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই। তখনই কেউ শব্দ করে দরজাটা খুলে ভেতরে ঢুকলো। মাহি মেহরাব সিটকে একে অপরের থেকে সরে গেল। মাহি অন্য সোফায় বসে পড়ল, আর অনুর মা চমকে ঘুম থেকে উঠে বসে পড়ল। আর ওনার চোখ থেকে শসা দুটো নিচে পড়ে গেল। উনি চোর ভেবে জোরে জোরে চোর চোর বলে চিল্লাতে লাগলো। আরে মা, চেঁচাও কেন? আমি অনু। ও অনু, আগে বলবি তো। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম যে আমি বিশ্ব সুন্দরী অ্যাওয়ার্ড পেয়েছি। আহা, কি সুন্দর স্বপ্ন! পুরস্কারটা নেওয়ার আগেই তুই চলে আসলি। আর এত জোরে কেউ দরজা খোলে, বেয়াদব মেয়ে! আর অনু, তুই এভাবে ভিজলি কিভাবে? বেরোনোর সময় তো ছাতা নিয়ে বার হসনি। নিয়েছিলাম তো ভাইয়া, কিন্তু আজকে তো যা দেখলাম তাতে তো পুরাই ফিট হয়ে গেছি। আর ছাতা? কি, কিছু বললি? না, কিছু না, কিছু বলিনি। আরে মাহি আপু, তুমি কখন আসলে? এই তো আমি। যাক বাবা, ও কিছু দেখেনি, বেঁচে গেছি। এই তো একটু আগেই। তুই একটু আগেই আসলি, তা আমায় ডাকলি না কেন? ওই আসলে হয়েছে কি ছোট মামি, তুমি তো ঘুমাচ্ছিলে, তাই আর কি ডাকবো। আচ্ছা, তোমরা কথা বলো, আমি দেখে আসছি আদ্র কি করছে ওকে। আর এই বলেই মেহেরাব ওখান থেকে ওপরে চলে যায়। আদ্র শাওয়ার নিয়ে সেই কখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আসলে নিজেকে দেখছে বললে ভুল হবে, আসলে ওর ঠোঁটটাকে দেখছে। মানে কিভাবে কি হলো এটা? আমি ওই ঝগড়ুটে মেয়েটাকে কিস করলাম, নাকি ওই মেয়েটা আমায় কিস করলো? কোনটা? কিছুই তো বুঝতে পারছি না। না, তবে যাই হোক না কেন, যা হয়েছে ভালোই হয়েছে। আমি তো জানতামই না মেয়েদের ঠোঁট এত নরম হয়। তাও নাকি শুধু ওর ঠোঁটটাই নরম। কিছুতেই তো বুঝতে পারছি না। সবই বুঝতে পারবি, এক কাজ কর, তুই বরং আবারও ওই মেয়েটার নাম কি যেন, ইয়ানা, তুই ওকে গিয়ে আবারও একটা কিস কর, তাহলে বুঝতেই পারবি। ভালো আইডিয়া, তাই না? আব্বু, তুই তুই এখানে কখন এলি? আর কি সব ভুলভাল কথা বলছিস? আমি মোটেও ওকে কিস করতে চাইনি। ও, ওটা একটা অ্যাক্সিডেন্ট। ওকে এখন এ কথা না বলে চল, কাজে আছে। আর শার্ট পরতে পরতে বলল আদ্র। হুম, তুই আবারও ওকে কিস করতে চাস কি না? তুই ওর কথা ভাবছিস কি না সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। ওকে, মানে মানে হলো, একবার নিচের দিকে দেখ, শালা টাওয়াল পরে আছিস, তার উপরে শার্ট পরে বলছিস বাইরে যাবি। মাথা ঠিক আছে তোর? আর মনটা কোথায় থাকে? ইয়ানের কাছে রেখে এসেছেন নাকি? মেহরাবের কথা শুনে আদ্র নিজের দিকে তাকিয়ে দেখল, সত্যি ওর নিচে টাওয়াল পরে আছে। আসলেই তো, তখন ওইসব ভাবতে ভাবতে প্যান্ট পরার কথা ভুলেই গিয়েছিল। এই জন্যই তো মেহরাবের সামনে প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেল। আরে, আমি তো এমনই বলছিলাম, তুই ভুলভাল কথা বলছিলি, তাই বললাম বাইরে যাব। আসলে আমি তো প্যান্ট পরতেই যাচ্ছিলাম। হো, তাই বুঝি? আদ্র কিছু বলবে, তখন নিচে থেকে চেঁচামেচির আওয়াজ আসলো। কিরে, নিচে কি হয়েছে? এত কথা কিসের? চল তো গিয়ে দেখি কি হয়েছে। আর হ্যাঁ, তুই আবার ইয়ানার কথা ভাবতে ভাবতে প্যান্ট ছাড়াই চলে আসিস না। কথাটা বলে মেহেরাব দৌড়ে নিচে চলে গেল, কেননা ও জানে আর 1 মিনিটও এখানে থাকলে আদ্র ওকে মেরে আলু ভর্তা বানিয়ে দিবে। আদ্র ও মেহেরাবকে বকতে বকতে প্যান্ট পরে নিচে গেল দেখতে কি হয়েছে। ইয়ানা মাহির সাথে কথা বলতে বলতে সিঁড়ির দিকে তাকাতেই দেখলো আদ্র আসছে।
আদ্রকে দেখে ইয়ানা টুক করে নিজের মুখে হাত দিয়ে ঢোক ঢেকে ফেলল ঠোঁট। ড্রয়িং রুমে ভর্তি মানুষের মধ্যে আদ্রকে দেখে এভাবে ইয়ানার ঠোঁটের ঢেকে ফেলল। আদ্র একটু অপ্রস্তুত হয়ে গেল। কোনো মতে শার্টের বোতামটা লাগিয়ে নিচে এসে সোফায় বসে পড়ল। ইয়ানা এখনো আদ্রর দিকে তাকিয়ে এক হাত দিয়ে নিজের ঠোঁট ঢেকেই রেখেছে। মাহি আর মেহেরাব মিটমিট করে হাসতেছে। অনু ওখানে নেই, চেঞ্জ করতে গিয়েছে। ভাবি মানে ইয়ানা আপু, আপনি এখানে বসুন না, বসুন। আমি গিয়ে বরং বড় মাকে ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আরে তুমি আবার এসেছো, তোমাকে দেখে আমি ভীষণ খুশি হয়েছি। সত্যি কি মিষ্টি মেয়ে। ভালো আছেন আন্টি? বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল ইয়ানা। আরে বসো বসো, আমাকে দেখে তোমায় দাঁড়াতে হবে না। তুমি এমনি এমনি তো আর আমাদের বাসায় আসার মতো মেয়ে না, নিশ্চয় কাজের জন্য এসেছো। তোমাকে কতবার বলেছি ছুটির দিনে বা সুযোগ পেলেই এখানে চলে আসবে। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আর কিছু না হোক, দুজনে মিলে গল্প তো করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, চলে আসবে। তোমাকে আমি অনেক ভালো ভালো বিউটি টিপস দেব। তারপর দেখবে তোমার স্কিনও আমার মতো সুন্দরী হয়ে যাবে। অবশ্য তুমি এমনিতেই অনেক কিউট। আদ্রর ছোট কাকির কথায় ইয়ানা যেন কি বলবে তা খুঁজে পাচ্ছে না, তাই আমতা আমতা করছে। তখনই আদ্রর মা বলল, আরে তুমি ওর কথায় কিছু মনে করো না, ও এমনি। আর ছোট, তুই এখনো এখানে বসে আছিস? মুখটা ধুয়ে এসে জলদি রান্নাঘরে আয়, কাজ আছে। সারাদিন শুধু রূপচর্চা। আচ্ছা তোমরা বসো, আমি বরং যাই। ওকে? দেখলি ভাই, বড় মাও কেমন ভাবি মানে ইয়ানাকে পছন্দ করে ফেলেছে। এখন যদি শোনে যে তুইও ওকে পছন্দ করিস, তাহলে তো নাচতে নাচতে তোদেরকে বিয়ে দিয়ে দেবে। তোর বাজে বকা বন্ধ করবি? আর কি আর কি কখন থেকে ভাবি ভাবি করছিস? আমি তোকে একবারও বলেছি ওকে আমার পছন্দ? আর আজকে যেটা হলো সেটা নিতান্ত একটা অ্যাক্সিডেন্ট। ওকে? তাহলে বলছিস ইয়ানাকে তোর অপছন্দ? আমি মোটেও সেটা বলিনি। ওকে? মেহরাব আর আদ্রকে ফিসফিস করতে দেখে ইয়ানা কান খাড়া করে থাকলো, যদি কিছু শোনা যায় সেই আশায়। কিন্তু না, ওরা খুবই আস্তে আস্তে কথা বলছিল। আর এভাবে একা ওদের সামনে বসে থাকতে অনেক অস্বস্তি হচ্ছিল। মাহি থাকলেও তাও কথা ছিল, কিন্তু সে তো ওকে এখানে রেখে চলে গেছে। তাও গেছে তো গেছেই, আসার কোনো নাম গন্ধই নেই। মেহরাব আর আদ্র কিছুক্ষণ ফিসফাস করে হঠাৎ মেহরাব উঠে দাঁড়িয়ে বলল, গাইস তোমরা কথা বলো, আমি একটু আসছি। এনজয় ব্রো। শেষের কথাটা আস্তে আস্তে করে আদ্রর কানে বলে মেহরাব চলে গেল। এবার যেন ইনায়া একেবারেই একা হয়ে গেল। যেমনটা বাঘের সামনে হরিণ থাকলে হরিণের যেমন অবস্থা হয়, ইয়ানার অবস্থাটাও ঠিক তেমনই। আশেপাশে তাকাচ্ছে আর বারবার হাত দিয়ে নিজের ঠোঁটটা মুছতেছে, কিন্তু আদ্রর কোনো ভাবান্তর নেই। সে তো এক মনে বসে ফোন টিপছে। আদ্র আর চোখে ইয়ানার দিকে তাকিয়ে দেখল ইয়ানা চোরের মতো কেমন করে এদিকে ওদিকে তাকাচ্ছে আর বারবার শুধু মুখে হাত দিচ্ছে। আদ্র বুঝতে পারছে ইয়ানা হয়তো তখনকার ব্যাপার নিয়ে ওকে এখন ভয় পাচ্ছে। তাই ইয়ানাকে সহজ করতে আদ্র বলল, আসলে তখনকার জন্য সরি। আমি বুঝতে পারিনি অমন কিছু হবে। আপনি এখানে নিশ্চিন্তে বসতে পারেন, আমি অতটাও খারাপ ছেলে নই। আরে না না, তখনকার ব্যাপার নিয়ে আমি কিছু মনে করিনি। আর মানে ওটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, আপনাকে সরি বলতে হবে না। আর হ্যাঁ, আপনি খারাপ ছেলে হয়তো নন, কিন্তু ঝগড়ুটে তো অবশ্যই। ইয়ানার কথায় আদ্র হেসে দিল। তারপর দুজনে টুকটাক কথা বলতে লাগলো। কাজের ব্যাপারে ওদের কথা বলার মাঝেই আদ্রর বাবা ওখানে আসলো আর ইয়ানার সাথে কাজ নিয়ে আলোচনা করতে লাগলো। আদ্র বসে ফোন টিপছে আর ইয়ানা কথা বলার ফাঁকে ফাঁকে আদ্রর দিকে আর চোখে তাকাচ্ছে। আদ্রও ফোন টিপার মাঝে মাঝে ইয়ানার দিকে তাকাচ্ছে, তবে সেটা ইয়ানা বুঝতে পারছে না। হয়তো এখান থেকেই প্রেমের জার্নিটা শুরু হবে। কেটে গেছে আরো কয়েকটা মাস। এই কয়েক মাসে আদ্র আর মেহেরাব এর জন্য বিজনেসটা আগের থেকে আরো বেশি উন্নতি হয়েছে।
ইয়ানা আর আদ্রর এখন ঝগড়াটা খুব কম হয়, কেননা এখন তারা খুব ভালো বন্ধু হয়ে গেছে। ইয়ানাও তার কাজের ফাঁকে ফাঁকে আদ্রকে কাজে সাহায্য করে। আর ওইদিকে মাহি আর মেহেরাব এর ভালোবাসাটাও আগের থেকে বেড়েছে বিয়ের পরে প্রেম। অনু আর ঈশান্ত প্রেম কম, ঝগড়াই বেশি করে, যাকে বলে খুনসুটিময় ভালোবাসা। ভালোবাসা শব্দটা 4 অক্ষরের হলেও এর গভীরতা অনেক। কখন কার সাথে কার মনের মিল হয়ে যায় কেউ বলতে পারে না। দুজন দুজনকে পছন্দ করে হয়তো ভালোবাসে, কিন্তু বলতে পারছে না, এই যে শিওর না আদৌ এটা ভালোবাসা নাকি ভালো লাগা, এখনো কেউ বুঝেই উঠতে পারছে না। মেহরাব অনেকবার আদ্রকে বলেছে এটা ভালোবাসা, ও নিজের অজান্তেই ইয়ানাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আদ্র সেটা বিশ্বাস করতে নারাজ। তাই মেহরাব তার আদ্রকে কিছুই বলে না, সবকিছু সময়ের ওপরে ছেড়ে দিয়েছে। সময় হলে দুজন দুজনকে ঠিকই বুঝতে পারবে। মাহি আর ইয়ানা অনেকটা ফ্রি হয়ে গেছে, তবুও মাহি ইয়ানার সাথে ভালোবাসার কথা বলতে পারে না, কেননা যতই ফ্রি হোক হাজার হলেও বড় আপু বলে কথা। আচ্ছা ইয়ানা আপু, তোমার কখনো কাউকে ভালো লেগেছে? হঠাৎ এ কথা বললে কেন? চায়ে চুমুক দিতে দিতে বলল ইয়ানা। না, এমনি বললাম আর কি। তোমার তো বয়স হচ্ছে, বলো, বিয়ে তো করাই লাগবে, তাই জিজ্ঞেস করলাম তোমার পছন্দের কেউ আছে কিনা। যদি না থাকে তাহলে আমরাই ছেড়ে দেখতাম, কি বলো? পছন্দের তো একজন আছে, তবে সেটা ভালোবাসা নাকি ভালো লাগা ঠিক বুঝতে পারছি না। কি কিছু বললে আপু? না, কিছু বলিনি। আর কি সব ভুলভাল কথা বলছো? এখন এইসব ভালোবাসা টালোবাসা মাথা থেকে বার করে মন দিয়ে পড়ো। এক্ষুনি তো এখনই তো সময় নিজেকে প্রতিষ্ঠিত করার। মন দিয়ে পড়াশোনা করো, তাহলেই তো জীবনে কিছু একটা করতে পারবে, নয়তো পিছিয়ে পড়বে। খুব চালাক তুমি, কি সহজে কথা ঘুরিয়ে দিলে। তবে আমিও থেমে থাকবো না, তোমার পেট থেকে কথা বার করেই ছাড়বো। আচ্ছা আপু, তাহলে উঠি, যেতে হবে। আর তোমারও তো লাঞ্চ টাইম শেষ, তাহলে যাও। আর হ্যাঁ, কালকে তো শুক্রবার, বাড়িতে আসছো তো? আমিও আসবো, তারপর জমিয়ে আড্ডা হবে। আচ্ছা, দেখবো নে। তাহলে বুঝেছিস তো কি করতে হবে? তোদের যেভাবে যেভাবে বললাম ঠিক তেমন তেমন করেই করবি, ওকে? মাহি, মেহরাব, অনু আর ঈশান চারজনের মাথা একসাথে করে চারজনই শলা পরামর্শ করছে। ওরা বড়সড় একটা প্ল্যান করেছে। কালকে ছুটির দিনে আদ্র ইয়ানার মধ্যে কিছু কি চলছে সেটা জানতেই হবে। তাই মাহি বলেছে অনু আদ্রকে নিয়ে রেস্টুরেন্টে যাবে, আর এমনভাবে বসবে যেন অনুর মুখ দেখা না যায়, তবে আদ্রর মুখ দেখা যাবে। আর মাহি যেভাবেই হোক পটিয়ে ইয়ানাকে সেই একই রেস্টুরেন্টে নিয়ে যাবে। তারপর দেখা যাবে আদ্রর জন্য ইয়ানার মনে কি চলছে। ওদের প্ল্যানের মাঝেই অনু বলে উঠল, কিন্তু আমরা এত কষ্ট করে আদ্র ভাইয়ের প্রেম করানোর চেষ্টা করছি কেন, যেখানে মাহি আপুর সাথে আদ্র ভাইয়ের বিয়ে ঠিক হয়ে আছে? অনুর কথায় এতক্ষণ হাসতে থাকা মাহির মুখটা নিমিষে চুপসে গেল। হাজারো চিন্তা মাথায় এসে ভর করলো। কিন্তু মেহেরাব ঠিকই জানে আদ্র মাহিকে কি নজরে দেখে, আর ওর মনে কি চলছে। তাই মেহেরাব অনুর মাথায় একটা গাঁটটা মেরে বলল, এই, তোকে এত কথা বলতে কে বলেছে? যা বলেছি তাই কর, ওকে? আর একটা গাঁটটা মার, ভাইয়া। এই মেয়ের মাথার ঘিলু ঘ সব নাই, সব সময় সবখানে শুধু ভুলভাল কথা বলে। অনু রেগে ঈশানকে কিছু বলতে যাবে, সেই সময় মেহেরা বলে, আচ্ছা, তোদের ঝগড়াটা অফ কর, আর ভালো করে কাজে মন দে। কালকের প্ল্যানটা যে ঠিকঠাক ভাবেই হয়, ওকে? আর মাহি, এভাবে চুপ করে না থেকে প্ল্যানটা যাতে ভালোভাবে সাকসেসফুল হয় সেটা ভাব। হুম তাহলে আমাদের কালকের মিশন কি? আদ্র আর ইয়ানা আপুর মনের কথা জানা, ওকে? তাহলে সবাই মেলাও হাত। মেহেরাবের হাতে সবাই হাত মেলায়। ওইদিকে আদ্র ইয়ানার কিছু জানতেই পারলো না যে ওদের আড়ালে ওদের নিয়ে কত বড় মাস্টার প্ল্যান করা হয়েছে।
ওয়াশরুমের দরজার সাথে ইয়ানাকে চেপে ধরে রেখেছে আদ্র। রাগে চোখ দিয়ে যেন আগুন ঝরছে। চোখ দিয়ে যদি কাউকে পোড়ানো যেত তাহলে ইয়ানা এতক্ষণে পুড়ে কয়লা হয়ে যেত। ইয়ানা যতই সাহসী হোক, তবে আদ্রর এহেন রূপ দেখে সব সাহস ফুস করে উবে গেছে। তবুও ভেঙে পড়লে চলবে না, শক্ত থাকতে হবে। রাগে দাঁত কিরমির করতে করতে বলল আদ্র, ছেলেটা কে ছিল? আরে আজব, আমার জানা মতে ঈশান তো ওনার ভাই হবে, আর উনিও তো ঈশানকে ভালো করেই চেনে। তাহলে আমায় জিজ্ঞেস করছে কেন? আর ঈশানের সাথে আমায় দেখে এভাবে রাগই বা করছে কেন? ঈশান তো বয়সে আমার থেকে অনেক ছোট। ইয়ানার ভাবনার মাঝেই আদ্র আবার বলো, কি হলো, চুপ করে আছো কেন? বলো, ওই ছেলেটা কে? আর ওর সাথে এত কিসের কথা তোমার? এতক্ষণ তো খুব ভালো কথা বলছিলে, আর এখন আমার সামনে এসে সব কথা বন্ধ হয়ে গেল। তার মানে উনি হয়তো ঈশানের মুখ দেখেনি, তাই এমন করছে। তবে আমি অন্য ছেলের সাথে কথা বললে ওনার কি? উনিও তো অন্য একটা মেয়ের সাথে গল্প করছিল। তার বেলায় আমি যাই, সাথে সাথে যার সাথেই কথা বলি না কেন, তাতে আপনার কি? হ্যাঁ শুনি, আমার কি, তাই না? আদ্র রাগে ইয়ানাকে ছেড়ে পাশের দেওয়ালে একটা পাঞ্চ মারল। বলল, আমার কি মানে বোঝো না? আরে আমারই তো সব কিছু। মানে? কি মানে? আরে তুমি বোঝো, তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমার সহ্য হয় না, কেননা আমি আমি তোমাকে ভালোবাসি, ড্যাম ইট। আদ্রর কথায় ইয়ানা তো পুরাই অবাক। মনে মনে অনেক খুশিও হয়েছে, তবে একটা কথা মনে পড়ায় অনেক অভিমান হলো। উনি যদি আমাকে ভালোই বাসে, তাহলে কিছুক্ষণ আগে ওই মেয়ের সাথে কি করছিল? কিছুক্ষণ আগে, আজকে শুক্রবার বিধায় আদ্র কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল। তখনই অনু এসে আদ্রকে ঘুম থেকে উঠায় আর বলে আজকে ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। আদ্র প্রথমে রাজি না হলেও অনুর জোরাজুরি করায় রাজি হলো। তারপর আদ্র ফ্রেশ হয়ে অনুকে নিয়ে বেরিয়ে গেল। আর ওদের প্ল্যান মতো মাহিও ইয়ানাকে ভুলভাল বোঝায় বাইরে নিয়ে যায়। অনু আদ্রকে বোঝায় একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, আর এমনভাবে বসে যেখানে আদ্র মুখ ভালো মতো বোঝা যাচ্ছে না। আর তার কিছুক্ষণ পরই ইয়ানা আর মাহিও আসে। মাহি এসে অনুর পেছনের সাইডের সিটে বসে, আর ইয়ানা বসে মাহির সামনের সিটে। আর সামনে সেখানে আদ্রকে ভালো মতো দেখা যাচ্ছে। আদ্র ইয়ানাদেরকে খেয়াল করেনি, তবে ইয়ানা আদ্রকে অন্য মেয়ের সাথে দেখেই ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। অনুও আদ্রকে এটা ওটা বলছে, যাতে করে আদ্র ইয়ানাকে দেখতে না পায়। সুযোগ বুঝে মাহি ইয়ানাকে বলে চেয়ার থেকে উঠে কোথাও একটা চলে গেল। আর মাহি যাওয়ার কিছুক্ষণ পরে ঈশান এসে মাহির চেয়ারে বসলো আর ইয়ানার সাথে কথা বলতে শুরু করলো। ঈশানকে আসতে দেখে অনু আর বেশি কথা বলল না আদ্রর সাথে। যার দরুন আদ্রর ফোন টিপতে টিপতে আশেপাশে তাকাতেই দেখলো ইয়ানা একটা ছেলের সাথে বসে গল্প করছে। এটা দেখে আদ্রর মাথা গরম হয়ে গেল। রেগে হাতটা মুঠো করে ইয়ানার দিকে তাকিয়ে থাকলো। ইয়ানার খাওয়া শেষ, তাই ও উঠে ওয়াশরুমের দিকে যেতেই আদ্রও উঠে ইয়ানার পিছে গেল আর সেখানে ওকে চেপে ধরলো। বর্তমান, কি হলো, চুপ করে আছো কেন? বলো, ছেলেটাকে আর ওর সাথে তোমার কিসের সম্পর্ক? তার আগে আপনি বলেন, ওই মেয়েটা কে যার সাথে একটু আগে আপনি হেসে হেসে কথা বলছিলেন? কেন, মেয়েটার সাথে আমি হেসে হেসে কথা বললে তাতে তোমার কি? তোমার এত জ্বলছে কেন? বাই এনি চান্স তুমিও কি আমার প্রেমে পড়ে গেছো নাকি? দুষ্টু হেসে বলল আদ্র। না, মোটেও না, আমি জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। ওকে, আর আপনি যদি না বলেন তাহলে আমিও বলবো না। ওই ছেলেটা কে? আরে পাগলি, ওটা তো অনু ছিল। আজকে শুক্রবার বিধায় ও বলল ওকে নিয়ে বাইরে আসতে। ওর নাকি রুমে বসে থেকে বোর লাগতেছে তাই। আর আমার সাথে তো ঈশান ছিল, তবে ঈশান এর আগে মাহি ছিল। কি জানি হঠাৎ করে কোথায় চলে গেল, আর মাহি যাওয়ার কিছুক্ষণ পরেই তো ঈশান আসলো। কি, তার মানে? ও শিট, তোমার কথা শুনে তো মনে হচ্ছে এগুলো আগে থেকেই পূর্ব পরিকল্পিত। মানে?
মানে হলো আমরা সবাই মিলে প্ল্যান করে এটা করেছি, নয়তো আমরা তো জানতেই পারতাম না আমাগো আদ্র কাউরে এতগুলা ভালোবাসে। হুম। বাবা গো বাবা, কত রাগ! আমার সাথে ভাবি না মানে? ইয়ানা আপুকে দেখে মনে হচ্ছিল যেন আমাকে লবণ মরিচ ছাড়াই খেয়ে ফেলবে। তা এতই যখন ভালোবাসো তখন আগে থেকে বলে দিলেই তো পারতে, তাহলে আমাদের বুদ্ধি খাটায় এত প্ল্যান করা লাগতো না। তোরা এখানে। হুম। আমরা আর ভাইয়া। তোমার তো আমাদের ধন্যবাদ দেওয়া উচিত, কেননা আমাদের জন্যই তো আজকে তুমি আপুকে তোমার মনের কথাটা বলতে পারলে, নয়তো তোমার মনে হয় এই জীবনে আর বলতে পারতে না। ওদের কথা শুনে ইয়ানা লজ্জায় পড়েছে। না, মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে, তবুও কেন নিজের মতে নিজেকে সামলিয়ে বলল, আব্বু তাহলে তোমরা থাকো, আমি আসছি। কথাটা বলে ইয়ানা চলে যেতে চাইলে সবগুলো মিলে ইয়ানার পথ আটকিয়ে ধরে বলে, আপু মানে হলো ভাবি, এত লজ্জা পাওয়ার কি আছে, আমরাই তো, বলো, কথাটা বলো। মাহি আলতো করে ইয়ানাকে ধাক্কা দিল, আর ইয়ানা তাল সামলাতে না পেরে আদ্রর বুকে গিয়ে পড়লো। এটা দেখে মেহেরাব চোখে হাত রেখে বলল, আহ মাহি, ভুলে যাস কেন, এটা তো রেস্টুরেন্ট, আমাদের আদ্রর বেডরুম নয়। এখানে আর সবার সামনে রোম্যান্স করা যায়? হুম, ঠিক বলেছিস ভাইয়া, আমারও না কেমন জানি লজ্জা লাগছে। কথাটা বলে ঈশান হাত দিয়ে নিজের মুখটা ঢেকে নিল। লজ্জা লাগছে তাই না? দাঁড়া ওখানে, আজকে সবগুলোর ক্লাস নেব আমি। আমারই সাথে থেকে আমারই নাকের নিচে দিয়ে এত প্ল্যান আজকে সব কটার হচ্ছে। বারে, এখন তো দেখছি উপকার করলে মারও খেতে হয়। উপকার তোর পিঠের ওপরে দেব, দাঁড়া। কথাটা বলেই আদ্র ওদের দিকে এগিয়ে যেতে ঈশান অনুর হাতটা ধরে আর মেহেরাব মাহির হাতটা ধরে দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আর ওইদিকে ইয়ানা তো কোনো কথাই বলছে না, লজ্জায় এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে আছে। আদ্র ইয়ানার দিকে এগিয়ে গিয়ে ইয়ানার কানে কানে বলল, তা ম্যাম, আপনার কি যাওয়ার ইচ্ছে নেই নাকি এখানেই থাকার প্ল্যান করছেন? তবে আপনি চাইলে আমি আপনাকে কোলে নিয়ে যেতে পারি। কি বলেন, করবো নাকি মানে কোলে? সি, কি খারাপ! সরুন তো, আমি হেঁটেই যেতে পারবো। ওকে, কাউকে কোলে নিতে হবে না। আর আল্লাহ আমার দুইটা পা দিয়েছে। আহারে, কিছু না করতেই খারাপ উপাধি পেলাম, এর চেয়ে তো কিছু করার দরকার ছিল, তা করব নাকি? এখানে বলো কেউ নেই দেখার মতো, কিছু করলে কেউ দেখবে না আপনাকে আমি। হট, সরুন সামনে থেকে, বদপোলা একটা। কথাটা বলেই ইয়ানা মুচকি হেসে ওখান থেকে চলে গেল। আর আদ্র ওর নিচের ঠোঁটটা কামড়ে ধরে হাসতে হাসতে ইয়ানার পিছে পিছে চলে গেল। সবাই সবার জীবনে তাদের প্রিয় মানুষকে নিয়ে অনেক বেশি খুশি আছে, তবে বলে না, সুখের সময় বেশি দিন থাকে না। এখানেও ঠিক তাই হলো। আদ্রদের বিদেশের হোটেলে একটু সমস্যা হওয়ায় ওখানে কারোর যাওয়া খুবই প্রয়োজন, তাই কোনো দিকে উপায় না পেয়ে মেহেরাবকেই যেতে হলো। মেহেরাব যাওয়ার 2 দিন পরেই আদ্র আর মাহির বিয়ের কথা উঠলো। ও আদ্রর দাদু এই সপ্তাহের মধ্যে আদ্র আর মাহির বিয়েটা সেরে ফেলতে, আর এর চেয়ে আর বেশি দেরি করা ঠিক হবে না। আর বিয়ের পরেই মাহি পড়াশোনা করবে। আর এই বাড়িতে তো আদ্রর দাদুর কথাই শেষ কথা, তাই কেউ কিছুই বলল না, সবাই রাজি হয়ে গেল। হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল, ভালো দিনগুলো খুবই চলে যায় দ্রুত। মাহি রুমের দরজা বন্ধ করে এক নাগাড়ে মেহেরাবকে কল দিয়েই যাচ্ছে, কিন্তু মেহেরাবের ফোন ধরার কোনো খবর নেই। প্লিজ মেহেরাব, একটাবার ফোন ধরুন, আপনাকে এই সময় আমার খুব দরকার। কি করব আমি কিছুই ভাবতে পারছি না, খুব একা লাগছে। আর ঠিক এই সময়ে আপনি আমার পাশে নেই। টেবিলের ওপরে সমানে ফোনটা বেজেই চলেছে। ফোনের স্ক্রিনে স্পষ্ট মাহির ছবি সহ নামটা ভেসে আছে। টেবিল থেকে একটু দূরেই বেডে বসে ল্যাপটপে কাজ করছে মেহরাব। একবার ফোনের দিকে বিরক্তির চাহনি দিয়ে আবারও কাজে মন দিল। ভেবেছিল আর মনে হয় কল আসবে না, কিন্তু না,
মেহরাবের ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে। পুনরায় ফোনটা বেজে উঠল। বিরক্ত হয়ে কোল থেকে ল্যাপটপটা বেডে রেখে টেবিল থেকে ফোনটা নিয়ে আরাম করে আবারও বেডে বসলো। ততক্ষণে কলটা কেটে গেছে, আবারও বাজতে শুরু করেছে। এবার ফোনটা রিসিভ করে কানে ধরলো মেহরাব। হ্যালো মেহরাব, কোথায় ছিলেন আপনি? সে কখন থেকে আপনাকে কল করছি, আপনি ফোন তুলছেন না কেন জানেন? এইদিকে কত কিছু হয়ে গেছে, সব কিছু ওলটপালট হয়ে গেছে। মেহরাব, কিচ্ছু ঠিক নেই এখানে, কান্না জড়িত কণ্ঠে বলল মাহি। কি হয়েছে? আর এতবার কল দেওয়ার কি আছে? যখন দেখলি আমি ফোন তুলছি না তখন বারবার কেন ফোন দিচ্ছিস? আমার কাজের ডিস্টার্ব হচ্ছে। আর এভাবে মরা কান্না করছিস কেন? কি হয়েছেটা কি? আপনি এভাবে কথা বলছেন কেন আমার সাথে মেহেরাব? আপনি জানেন না আপনি এভাবে কথা বললে আমার অনেক কষ্ট হয়? আচ্ছা বাদ দেন। জানেন তো দাদু না আর কয়েকদিন পরেই আমার আর আদ্র ভাইয়ার বিয়ের দিন ঠিক করেছে। আপনি জলদি এখানে চলে আসুন আর সবাইকে সত্যিটা বলুন, নইলে সবকিছু শেষ হয়ে যাবে। প্লিজ মেহরাব, চলে আসুন। তো তাহলে বিয়ে করে নে। কি? আরে শুনতে পাসনি নাকি? আমি বললাম এতই যখন সমস্যা তাহলে বিয়েটা করে নে। এত এত কান্না করার কি আছে? আজব। আর তোদের তো বিয়ের আগে থেকেই ঠিক করাই ছিল, তাহলে এখন এত কান্না করছিস কেন? আজব। এসব কি বলছেন আপনি মেহরাব? আমি আদ্র ভাইকে কেন বিয়ে করব? আর আমাদের তো বিয়ে হয়ে গেছে তাই না? সেটা কেবলই আমি আর তুই জানি, বাড়ির কেউই তো জানে না। তাই বলছি বেশি কথা না বলে চুপচাপ বিয়েটা করে নে। আর বারবার আমায় এভাবে কল দিয়ে বিরক্ত করিস না। আমি এখানে কাজ করতে এসেছি। ওকে, ফোন রাখ। মাহি যেন পুরাই অবাক হয়ে গেল। এ কোন মেহরাব? ফোনটা কেটে গেছে কিন্তু মাহি কানে এখনো ফোনটা ধরেই আছে। হঠাৎ করে কান থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল আর সাথে সাথে ভেঙে দু টুকরো হয়ে গেল। ফোন ভাঙার শব্দে মাহির হুঁশ ফিরল। ফোনের দিকে তাকিয়ে শব্দ করে কেঁদে উঠল। কেননা এখন কান্না করা ছাড়া আর কিছুই করার নেই। আত্মহত্যা করা যদি মহাপাপ না হতো তাহলে এতক্ষণে নিজের প্রাণ দিয়ে দিত। কেননা এভাবে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। রেস্টুরেন্টে মুখোমুখি হয়ে বসে আছে আদ্র ইয়ানা। কেউ কোনো কথা বলছে না। সমস্ত নীরবতা ভেঙে ইয়ানা বলল, কি ব্যাপার, হঠাৎ এত জরুরি তলব কেন সাহেব? কিছু হয়েছে? অনেক কিছু হয়েছে। দাদু আমার আর মাহির বিয়ে ঠিক করেছে, তাও আবার এই সপ্তাহে। গম্ভীর কণ্ঠে বলল আদ্র। মজা করছেন আমার সাথে? দেখুন, আমি কিন্তু মোটেও মজা করার মুডে নেই। আমার কাজ আছে, আমি গেলাম। আমি মোটেও মজা করছি না ইয়ানা, আমি সত্যি বলছি। দাদু যখন বলেছে তখন আমার পক্ষে দাদুর কথা অমান্য করা সম্ভব নয়। তাহলে আমার কি হবে? জানি না, শুধু একটাই উপায় আছে, আমায় ভুলে যাও। তাছাড়া আর কোনো উপায় নেই। আমি কিছুতেই দাদুর কথা অমান্য করতে পারবো না। তোমাকে এটা বলার জন্য ডেকেছিলাম। না, নাও, এখন আসতে পারো তুমি। এই মিস্টার আদ্র চৌধুরী, আপনি আমায় কি মনে করেছেন? আমার ভালোবাসা আপনার কাছে খেলনা মনে হয়? যখন ইচ্ছে হলো বললেন ভালোবাসি, আর এখন বলছেন ভুলে যেতে। একটা কথা কান খুলে শুনে রাখুন, আমাকে অন্য মেয়ের মতো এতটাও দুর্বল ভাববেন না যে আমি আপনার কথায় ফ্যাস ফ্যাস করে কাঁদবো। আর হ্যাঁ, করুন আপনি বিয়ে, তবে আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। আর হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার বিয়ে দেখব, সেই সাহস আমার আছে মিস্টার আদ্র চৌধুরী। কথাগুলো বলে ডান হাত দিয়ে চোখের পানি মুছে নিয়ে টেবিল থেকে ব্যাগটা নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল ইয়ানা। আর আদ্র ইয়ানার যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস নিয়ে বিল পে করে চলে গেল। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসলো। আদ্রর দাদু বলেছে যে বেশি বড় করে অনুষ্ঠান করবে না, শুধু বাড়ির কয়েকজন লোক নিয়ে বিয়েটা সেরে রাখবে। পরে মেহরাব যখন বাড়ি আসবে তখন ওকে নিয়ে আবারও বড় করে একটা অনুষ্ঠান করা যাবে। আদ্রদের বাড়ি ভর্তি লোকজন, মাহিরা সবাই চলে এসেছে। মাহি এখন অনুর রুমে আছে। আর সব থেকে বড় কথা হলো
আদ্রর বিয়েতে ইয়ানাও এসেছে, কেননা ইয়ানা আদ্রকে বলেছিল যে ও নিজে দাঁড়িয়ে থেকে আদ্রর বিয়ে দেখবে। তবে ওপরে ওপরে ঠিক থাকলেও ইয়ানার যে ভেতরটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে, তবে সেটা কাউকে বুঝতে দিচ্ছে না। আর আদ্রকে তো একদিন একদমই না। ইয়ানার মাও এসেছে ইয়ানার সাথে, ইয়ানার ওপরে গিয়ে মাহিকে বধূর সাজে সাজাচ্ছে। আর মাহি সে তো পুরাই পাথর হয়ে গেছে, কোনো কথাই বলছে না, একদম চুপচাপ হয়ে গেছে। সেদিন মেহেরাব ফোন কাটার পরে মাহি আবারও মেহেরাবকে ফোন দিয়েছিল, তবে মেহেরাব বিরক্ত হয়ে শেষে ফোনটা বন্ধ করে রেখেছিল। এরপর মাহি আর মেহেরাবকে ফোন দেয়নি। এসব কি হচ্ছে বলতো ঈশান? আমি তো কিছুই বুঝতেছি না, সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। আর আদ্র ভাইয়া মাহি আপুকে বিয়ে কেন করছে, যেখানে ও ইয়ানা আপুকে ভালোবাসে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ভাইয়াও তো এই সময় দেশে নেই যে কিছু করবে। কি যে হচ্ছে আল্লাহ জানে। আমি অবাক হচ্ছি আদ্র ভাই কিছু বলছে না কেন। আমি যদি আদ্রর থেকে বড় হতাম তাহলে এক্ষুনি সপাং করে আদ্র ভাইকে দুইটা চড় মারতাম। হুম, সাথে মেহরাব ভাইকেও। অনু ঈশানের কথা বলার মাঝেই আদ্র ওদের ডাকলো। ওদের ইচ্ছে না থাকা সত্ত্বেও আদ্রর ডাকে ওরা গেল আদ্রকে বর সাজাতে। অবশেষে বিয়েটা হয়ে গেল। রেজিস্ট্রি পেপারে আদ্র সই করার পরে ইয়ানাকে আর ওখানে দেখা যায়নি। কোথায় গিয়েছে কে জানে। আদ্র চারপাশে তাকিয়েও কোথাও ইয়ানাকে পায়নি। অনুসহ আরো বাকি সব মেয়েরা মিলে মাহিকে আদ্রর রুমে বসিয়ে দিয়ে চলে আসলো। ফুলবিহীন ফুলশয্যার খাটে হাজারো লজ্জা নিয়ে বসে আছে মাহি। প্রায় অনেকটা সময় পর আদ্র হুড়মুড় করে রুমে ঢুকে রুমের দরজাটা বন্ধ করে দিল। কি হলো আদ্র ভাই, এতক্ষণ লাগে আসতে? সেই কখন থেকে আমি অপেক্ষা করছি। আরে আর বলিস না, বাইরে সবগুলো আমায় চেপে ধরেছিল টাকা নেওয়ার জন্য, পরে আমার পকেট খালি করে তবেই ছেড়েছে। যাক, অবশেষে আমাদের প্ল্যান সফল হলো। কি বলেন? আর কোনো টেনশন নেই তো? এখন শুধু শান্তি আর শান্তি, তাই না? একদম ঠিক বলেছিস। ওফ, এখন অনেক ভালো লাগছে। আর আজকে তো আমাদের ফুলসজ্জা, তাহলে শুরু করা যাক, কি বলিস? সি, আপনার লজ্জা শরম কই রাখছেন? কি সব কথা বলছেন? আমার বুঝি লজ্জা লাগে না? ওলে আমার লজ্জাবতী রে! আদ্র ভাই নিজের বউয়ের সামনে এভাবে বললে আবার আপনার বউ কিন্তু অভিমান করবে। আর অভিমান তো করারই কথা। সত্যি আপনার দুর্জন এটা মোটেও ঠিক করেনি। আপনি তো তাও শেষ মুহূর্তে আমাকে সবটা বলেছিলেন। আর আপনার বন্ধু, উনি তো আমায় কিছুই বলেনি, উল্টো এমন ব্যবহার করলো যেন আমার বিয়ে হয়ে গেলে ওনার কিছুই যায় আসে না। আরে রাগ করছিস কেন? আমি আর মেহরাব তো ওদের দুজনকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই মেহেরাব তোকে কিছুই বলেনি। আর আমিও ইয়ানাকে কিছুই বলিনি, তবে তোকে বলেছি এই জন্য, কেননা তুই না থাকলে তো প্ল্যানটাই সফল হতো না। আরে শুধু আমি নাকি, সাথে তো ওই বিচ্ছু দুইটা ছিল, মানে অনু আর ঈশান। হুম, এটা ঠিক বলেছিস। ওদের কথার মাঝেই অনু দরজায় ধাক্কা দিল। আদ্র গিয়ে দরজা খুলে দিল। কিরে, তুই একা কেন? ঈশান কই? আরে ঈশান তো ইয়ানা ভাবির মাকে বাড়িতে পৌঁছে দিতে গেছে, আর বলেছে ওদেরই বাসায় চলে যাবে, আর সকালে আবারও আসবে। ওরা কথা বলছে কিন্তু ইয়ানা কোনো কথা বলছে না, চুপচাপ বিছানার এক কোণায় জড়সড় হয়ে বসে আছে। অনেক অভিমান জমে আছে আদ্রর ওপর। একবার আমাকে সবটা বললে কি এমন ক্ষতি হতো? মানলাম সারপ্রাইজ দিতে চেয়েছে, তবে এই সারপ্রাইজের চক্করে যদি সত্যি সত্যি আমি কিংবা মাহি কোনো অঘটন ঘটিয়ে ফেলতাম তাহলে কি হতো? ইয়ানা বসে বসে অতীতের কথা ভাবছে। আসলে কাহিনীটা কি হয়েছিল? ফ্ল্যাশব্যাক। আসল কাহিনীটা শুরু হয়েছিল আরো অনেক আগে থেকে। একদিন মাহি আর মেহেরাব রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। মেহেরাব প্লেটটা হাতে মাহিকে খাইয়ে দিচ্ছিল, আর মাহি ফোন টিপছিল আর খাচ্ছিল। সেই রাস্তা দিয়েই আদ্রর দাদু বাজার থেকে বাড়ি ফিরছিল, আর মাহি মেহেরাবকে ওই অবস্থায় দেখে ফেলে। তবে উনি তখন ওখানে কিছুই বলছিল না, সোজা বাড়ি ফিরে গিয়েছিল। উনি ভেবেছিল মাহি বা মেহেরাব কেউই ওনাকে দেখেনি, তবে সেটা ভুল। মাহি না দেখলেও মেহেরাব
দাদুকে ঠিকই দেখে ফেলেছিল আর মাহিকে কিছু বলছিল না। পরে মেহরাব মাহিকে বাসায় পৌঁছে দেওয়ার পর অফিসে গিয়ে আদ্রকে সবটা বলেছিল। কথা শুনে আদ্রও অনেক চিন্তায় পড়ে যায়। তারপর মাঝে আরো 2টা দিন কেটে যায়। এর ভেতরে দাদু কাউকে কিছুই বলেনি, এমনি সবার সাথে যেমন ব্যবহার করে তেমনি কথা করেছিল। আর ওইদিকে আদ্র মেহরাব দাদুর এমন চুপচাপ থাকা মেনে নিতে পারছিল না। তাই ওরা প্ল্যান করা শুরু করে কেমনে কি করা যায়। তখনই মেহরাবকে বিদেশে যেতে হলো। আর দাদু যেন এমন একটা সুযোগ এরই অপেক্ষায় ছিল। মেহরাব যাওয়ার পরের দিনই আদ্রর সাথে মাহির বিয়ের কথা বলে। যেহেতু আদ্র আর মেহরাব আগে থেকেই সবটা জানতো, তাই দাদুর এমন সিদ্ধান্তে চমকায়নি, বরং ঠান্ডা মাথায় প্ল্যান করে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আর ভাবে মাহি বা ইয়ানাকে কিছুই বলবে না, না, ওদেরকে সারপ্রাইজ দিবে। আর বিয়ের দিন রাতে মেহরাবের ফ্লাইট, তবে সেটা কেউ জানে না। বিয়ের দিন মাহিকে যখন সাজানো হচ্ছিল তখন আদ্র নিচে এসে দেখে অনু ঈশান দাঁড়িয়ে গল্প করছে। মূলত আদ্রকে পানি ছাড়া ধুয়ে দিচ্ছে। দেন আদ্র অনু আর ঈশানকে ডেকে নিয়ে নিজের রুমে নিয়ে যায় আর ওদের দুজনকে সবটা বলে। সবটা শুনে তো দুজনে হাঁ করেছিল। তারপর আদ্রর কথা মতো অনু মাহির কাছে যায় আর সবার আড়ালে মাহিকে সবকিছু বলে। সবকিছু মাহির রাগ হলেও মনে মনে খুশি। তারপর মাহি ইয়ানাকে ওদের প্ল্যানটা বলে। আর ওদের প্ল্যান হলো ছেলে আর মেয়ের তো আলাদা বিয়ে হবে। আদ্রকে নিচে ডাইনিং রুমে বসানো হয়েছে আর মাহিকে বসানো হলো। কথা হলো রুমে তো যেহেতু বিয়েতে বেশি মানুষ নেই, হাতে গোনা কয়েকজন, তাই ইয়ানাকে মাহির ঠিক পেছনেই বসানো হয়েছে। আর আশেপাশে তার পাশে অনু। কাজী সাহেব যখন মাহিকে কবুল বলতে বলবে তখন মাহির বদলে যেন ইয়ানা কবুল বলে। যেহেতু মাহি ঘোমটা দিয়ে মাথা নিচু করে আছে তাই বোঝা যাবে না। আর রেজিস্টারে সই করার সময় অনু খাতাটা নিয়ে মাহির কোলের ওপরে রাখে আর ওখানে থাকা অন্য সবাইকে কথায় ভুলিয়ে রাখবে। আর সেই ফাঁকে পেছন থেকে ইয়ানা মাহির হাতের নিচে দিয়ে সই করে দেবে। কাজী যেহেতু অচেনা, তাই মেয়ের নাম অতটাও ভালো করে জানে না, তাই কোনো সমস্যাও হয়নি। আর অন্য কেউ নামটা খেয়াল করেনি। বিয়ে হয়ে গেলে তা মাহিকে যখন বাসর ঘরে নিয়ে যাবে তখন সবার সাথে ইয়ানাও ছিল আর মাহির সাথে ও রুমে চলে গিয়েছিল। পরে ইয়ানার মা ইয়ানাকে দেখতে না পেয়ে অনুর কাছে জিজ্ঞেস করলে অনু বলে ইয়ানা আজকে এইখানে থাকবে। তারপর আর ভুলভাল বুঝিয়ে খাওয়া শেষ করে ঈশান ওকে বাসায় পৌঁছে দিয়ে আসে। আর ওভাবেই বিয়েটা হয়ে যায়। বর্তমান অনেক রাত হয়েছে, আমরা বরং এখন যাই, কি বলেন আদ্র ভাই, নাকি এখানেই থাকবো? দুষ্টুমি করে বলল মাহি। কান টেনে লম্বা করে দেবো, বের হ রুম থেকে, দুটোই। আর মাহি মেহরাব কিন্তু আসছে, আমায় ফোন দিয়েছিল আর সকালের মধ্যেই চলে আসবে। তো তাতে আমার কি, উনি আসবে ভালো কথা, আমায় বলছেন কেন? যত সব ফাউল লোকজনের কথা বলেন, শুধু মুডটাই নষ্ট হয়ে গেল। এই অনু, চল তো ঘুমাবো। আর বাইরে কেউ নেই তো? না আপু, সবাই সবার রুমে চলে গেছে। আজকে অনেক খাটাখাটনি হয়েছে, তো সবাই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছে। আর যারা জেগে আছে ওদের চোখ ফাঁকি দিয়ে ঠিক আমরা আমার রুমে চলে যাব। চলো তাহলে। আর হ্যাঁ, ভালো করে বাসর করো, ওকে? মাহি আর অনু চলে যাওয়ার পর আদ্র গিয়ে দরজাটা বন্ধ করে বিছানার উপরে বসে থাকা ইয়ানার দিকে তাকালো। এখানে এত কিছু হয়ে গেল আর ও একটা কথাও বলেনি। আদ্র ভালোই বুঝতে পেরেছে আজকের অভিমান ভাঙাতে গেলে সারা রাত লেগে যাবে। আর বাসর তো দূরে থাক, কি খাইয়ে যে এই সারপ্রাইজের ভূত মাথায় চাপলো কে জানে। সব দোষ ওই মেহেরাব, নিজে তো ফাঁসলোই, সাথে আমাকেও ফাঁসালো। আসুক একবার, মাহি তো ওকে ছাড়বেই, সাথে আমিও ছাড়বো না। এক বুক সাহস সঞ্চয় করে আদ্র বিছানায় ইয়ানার পাশে গিয়ে বসলো। তারপর আস্তে করে ইয়ানার হাতটা ধরতেই বিদ্যুৎ গতিতে ইয়ানা তার হাতটা সরিয়ে নিয়ে বলল, ডোন্ট টাচ মি, ওকে?
ইয়ানা, আমি কি জানি তুমি আমার উপরে অনেক রেগে আছো। সত্যি আমার এমনটা করা মোটেও ঠিক হয়নি, তবুও দেখো। কি দেখবো? কি দেখবো? কি মনে করেন আপনারা নিজেদেরকে, যে নিজেরা যেটা ভালো মনে করবেন সেটাই ঠিক? আমাদের মতামতের কোনো দাম নেই, তাই না? সত্যি তো কে আমি? আমি মত দিলেই বা কি, না দিলেই বা কি? আমি তো আপনার হাতের পুতুল। তাই তো, এই জন্যই তো একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না। এতগুলো দিন আমাকে কাঁদালেন, কষ্ট দিলেন, আনন্দ পেয়েছেন তো? অনেক আনন্দ পেয়েছেন, তাই না? আমাকে কষ্ট দিয়ে খুশি তো আপনি? ইয়ানা কথাগুলো বলছিল আর আদ্রের বুকে ধাক্কা দিচ্ছিল। ধাক্কা দিতে দিতে বিছানা থেকে নামিয়ে দেওয়ালের সাথে লেগে দাঁড়িয়ে ইয়ানার মুখের দিকে তাকিয়ে আছে আদ্র। আর ইয়ানা কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলেছে। তারপর দুই হাত দিয়ে নিজের চোখ মুছে বলল, কি হলো? এখন চুপ করে আছেন কেন? কথা বলছেন না কেন? ও, বুঝেছি। এখনো খুশি হতে পারেননি, তাই তো? আপনি বোধহয় চেয়েছিলেন আমি আপনার বিয়ের কথা শুনে আত্মহত্যা ইয়ানার মুখের কথাটা পুরোপুরি করতে না দিয়ে আদ্র ইয়ানার কোমর চেপে ধরে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, খবরদার, যদি এমন কথা বলো তাহলে একদম শেষ করে ফেলবো। এতক্ষণ চুপ করে ছিলাম কারণ আমি ভুল করেছি, আর তোমার রাগ করার হক আছে, তাই আমি চুপ করেছিলাম। কিন্তু এই কথা না যে তুমি আমার চুপ থাকার সুযোগ নিয়ে যা খুশি তাই বলবা। আমি সেই দিন রেস্টুরেন্টে সবটা বলে দিতাম, কিন্তু মেহেরাবের জন্য বলতে পারিনি। ওই শালা সারপ্রাইজের চক্করে আমি তোমাকে এতটাই কষ্ট দিয়ে ফেললাম। আদ্র ওর দুই হাত দিয়ে ইয়ানার মুখটা ধরে বলল, সরি বউ, আর এমন হবে না। সত্যি বলছি, আপনি খুব খারাপ। আপনি জানেন এই কয়দিন আমার কতটা কষ্ট হয়েছে? মনে হচ্ছিল আপনাকে খুন করে ফেলি, তারপর আমিও নিজেকে শেষ করে ফেলি। আদ্রর বুকে মাথা রেখে আদ্রকে জড়িয়ে ধরে বলল ইয়ানা। আদ্র ইয়ানার কপালে চুমু দিয়ে ইয়ানাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, বাহ, কি কপাল! আমার বউ আমাকে জড়িয়ে ধরে আবার আমাকেই বলছে আমি নাকি খারাপ। আদ্রর কথা শুনে ইয়ানা আদ্রর বুকের মধ্যে আলতো করে একটা কামড় দিল। আউস! কামড়াও কেন এত? আর আমি যদি এখন কামড়ানো শুরু করি তাহলে তো আমারই দোষ হয়ে যাবে। এই জন্যই বলে যত দোষ নন্দ ঘোষ। তো কামরান নিষেধ কে করেছে? সত্যি? ইয়েস। আদ্র খুশি হয়ে ইয়ানাকে কোলে নিয়ে খাটের দিকে এগোলো, আর ইয়ানাও লজ্জায় আদ্রর বুকে মুখ গুজল। জানালার পর্দা ভেদ করে ভোরের আলো চোখে পড়তেই আদ্রর চোখ মুখ কুঁচকে উপুড় হয়ে মুখের সামনে বালিশ দিয়ে আবারও ঘুমিয়ে গেল। ইয়ানা টাওয়াল দিয়ে নিজের চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আদ্রর দিকে তাকিয়ে মুচকি হেসে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে চুল মুছতেছিল। তখনই রুমের দরজা দিয়ে কেউ নক করলো। ইয়ানার তো ভয়ে যান যাই যাই অবস্থা। না জানি এখন আবার কে এসেছে। যদি বাড়ির কেউ হয় আর ওকে এখানে দেখে ফেলে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ইয়ানা আয়নার সামনে থেকে সরে দ্রুত বিছানার কাছে গিয়ে আদ্রকে ডাকতে লাগলো, কিন্তু আদ্রর কোনো হুঁশ নেই। সে তো এখন ঘুমের রাজ্যে বিচরণ করছে। কোনো উপায় না পেয়ে ইয়ানা আদ্রর পিঠে হাত রেখে ধাক্কা দিতে লাগলো। এই আদ্র, উঠুন! আরে উঠুন না! কর্ণকুহরে কুম্ভকর্ণ। কোনো উপায় না পেয়ে ইয়ানা আদ্রর পিঠে হাত রেখে ধাক্কা দিতে লাগলো। এই আদ্র, উঠুন! আরে উঠুন না! কুম্ভকর্ণের নাতি ছেলে। কি হয়েছে? এভাবে ডাকছো কেন? রাতে আদর কম হয়েছে, এখন আদর লাগবে? আসো, আদর করে দিই। এই বলে আদ্র ইয়ানাকে টান দিয়ে বিছানায় শুইয়ে দিয়ে ইয়ানার গলায় নিজের মুখ গুজলো। আরে কি করছেন? ছাড়ুন আমায়। আমি এনাকে ডাকলাম কি জন্য, আর উনি করছেনটা কি? আরে উঠুন আমার ওপর থেকে। দেখুন না, কে যেন দরজায় নক করছে। করুক গা, তাতে আমার কি? আমি তো এখন ব্যস্ত আছি। ইয়ানার গলায় মুখ রেখেই বলল আদ্র। আদ্র প্লিজ দেখুন, গিয়ে কে এসেছে। যদি আপনার মা অথবা বাড়ির অন্য কেউ আসে তাহলে কি হবে? এখানে তো মাহিও নেই, মনে হয় এখনো ঘুমাচ্ছে। আপনি গিয়ে দরজাটা খুলে দেন, আমি ততক্ষণে এখানে চাদর মুড়ি দিয়ে চুপ করে শুয়ে থাকবো। ধ্যাত, ভাল লাগে না। সকাল সকাল যে কোন গাধাটা বিরক্ত করতে এসেছে কে জানে।
হাজারো বিরক্তি নিয়ে আদ্র উঠে দরজাটা খুলতে গেল। দরজা খুলতেই মাহি হুড়মুড় করে রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে বলল, আরে এতক্ষণ ধরে তোমরা কি করছিলে? দরজা খুলতে এতটা সময় লাগে? যদি কেউ আমায় দেখে নিত তাহলে কি হতো? কি আর হতো, যা হওয়ার তাই হতো, আমাদের ধরে আবারও বিয়ে দিয়ে দিত। কথাটা বলে আদ্র গিয়ে শটান করে বেডে শুয়ে পড়লো। আর ইয়ানা মুখ থেকে চাদরটা সরিয়ে বেড থেকে নেমে মাহির কাছে এসে বলল, কি হয়েছে মাহি, তুমি এত সকালে কিছু বলবে? আরে আপু, আমি কেবলই ঘুম থেকে উঠে একটু বাইরে বেরিয়েছি, তখনই শুনলাম মামিমণি ওপরে আসছে আমাকে ডাকতে, সেই জন্যই তো তড়িঘড়ি করে এখানে ছুটে আসলাম। ভাগ্যিস মামিমণি এখনো আসেনি। মাহি কথাটা বলতে বলতে ওয়াশরুম থেকে অনুর মা দরজায় ধাক্কা দিতে দিতে মাহিকে ডাকতে লাগলো, এই রে, এবার কি হবে? আপু, তুমি বরং কোথাও একটা লুকিয়ে পড়ো, আর আমি গিয়ে দরজাটা খুলে দেই। হ্যাঁ, কিন্তু কোথায় লুকাবো? হুম, সেটাও তো কথা, কোথায় লুকাবে? এই জন্যই তো বলে মেয়ে মানুষের মাথায় বুদ্ধি কম। এত বড় একটা রুমে তো তোরা লুকানোর জায়গা খুঁজে পাচ্ছিস না। তো আপনি বলুন কোথায় লুকাবো? এদিকে আসো বলছি। আদ্রর ডাকে ইয়ানা আদ্রর কাছে যেতেই আদ্র ইয়ানাকে টেনে বিছানায় শুইয়ে দিল। তারপর নিজের অর্ধেক ইয়ানার ওপরে রেখে ইয়ানার গলায় মুখ গুজে উঠে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চাদর দিয়ে দুজনেই ঢেকে নিল। আরে কি করছেনটা কি, সরুন আমার উপর থেকে। কুমড়ো পটাশ, উফ, উঠুন তো। চুপ করে থাকো, নইলে ধরা পড়ে যাবা। আর মাহি, তুই এখন যা, দরজাটা খুলে দে। বাহ, কি ভালোবাসা! আর ভাই, একটু তো লজ্জা করেন, যতই হোক আমি তো আপনার বোন লাগি। মাহি হেসে তারপর নিজেকে একটু ঠিক করে দরজাটা খুলে দিল। কিরে, এত সময় কি করলি? সেই কখন থেকে নক করছি। আসলে ছোট মামি, আমি ঘুমিয়েছিলাম তো, ঠিক পাইনি। ও আচ্ছা, ঠিক আছে। আদ্র মনে হয় এখনো ঘুম থেকে ওঠে নাই। শোন, তুই আদ্রকে ঘুম থেকে তুলে নিজে ফ্রেশ হয়ে নিচে আয়, মেহেরাব আসছে। মেহেরাবের কথা শুনতেই মাহির রাগ হলো। রাগ কম, অভিমানটাই বেশি হলো। তবুও নিজেকে সংযত রেখে বলো, আচ্ছা তুমি যাও, আমি একটু পরেই আসছি। আচ্ছা ঠিক আছে। বলছি যে, ওই যে ইয়ানা মেয়েটা, ও কোথায় রে? ও, আপু তো অনুর সাথে অনুর রুমেই ঘুমাচ্ছে। তুমি যাও, আমি ওকে ডেকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আর আমি যাই তাহলে, তোরা জলদি করে রেডি হয়ে নিচে আয়। আমি গেলাম, আমার আবার ফেস প্যাক লাগানো লাগবে। বিয়ের চক্করে তো কালকে দিতেই পারিনি, এখন যদি আবার দিলে জার্স হয়ে উঠে যায় তাহলে কি হবে বলতো? এসব বলতে বলতে অনুর মা চলে গেল। অনুর মা চলে যেতেই মাহি দরজাটা বন্ধ করে দিল আর ইয়ানা আদ্রকে ধাক্কা দিয়ে চাদর সরিয়ে উঠে বসে হাঁপাতে হাঁপাতে বল, আপনি কি খান বলেন তো? এত ওজন একেবারে পাহাড়, আর একটু থাকলে তো আমি মনে হয় চিপে মরে যেতাম। আমি পাহাড় নাকি পর্বত সেটা রাতে মনে হয়নি, এখন যত দোষ নন্দ ঘোষ, তাই না? একদম বাজে কথা বলবেন না। আরে, তোমরা তোমাদের ঝগড়াটা একটু থামিয়ে নিচে চলো। ছোট মামি সবাইকে নিচে যেতে বলেছে। নিচে নাকি আদ্র ভাইয়ের বন্ধু এসেছে, উনি নাকি নতুন বউকে দেখবেন। ও, তাই বল। এই জন্যই বুঝি আপনার নিচে যাওয়ার এত তাড়া? হুম, মোটেও না। আদ্র ভাই আপনার বন্ধু আসলে এ, আর না আসলেই বা কি, আমার কি, আমি তো এমনি যাচ্ছি। সবাই তো জানে আমি নতুন বউ, তাই আমাকেই জলদি করে নিচে যেতে হবে। আর আপু, তুমিও বরং একটা এই শাড়িটা চেঞ্জ করে তোমার জামাটা পরে নাও। আর হ্যাঁ, আমার ভাইয়ের দেওয়া ভালোবাসাগুলো একটু সামলে রাখো, নয়তো কেউ দেখলে বিপদে পড়বে। ইয়ানার গলার দিকে ইঙ্গিত করে বলল মাহি। মাহির কথায় ইয়ানার লজ্জায় মাথা নুইয়ে নিল। আর ওর দিকে আদ্র ডোন্ট কেয়ার ভাব লুক নিয়ে টাওয়ালটা গলায় জড়িয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। মেহরাবের সামনের সোফায় মাহি আর আদ্র বসে আছে। মেহরাবের পাশে ঈশান, তার পাশে অনু, আর অনুর পাশে ইয়ানা বসে আছে। মেহরাব মাহির দিকে তাকিয়ে একটা মিষ্টি কামড় দিল। এমন ভাবে কামড়টা দিল যেন সে মিষ্টিতে নয়, বরং মাহিকে কামড় দিচ্ছে। কিরে, অমন করে আমার বইয়ের দিকে তাকিয়ে কি দেখছিস? হুম, মজা করে দুষ্টু করে হেসে বলল আদ্র।
কি আর করব বল, তোর বউটা যে এত মিষ্টি, এত সুন্দরী, তাই না দেখে থাকতে পারছি না। মেহেরাবের কথায় সবাই হেসে দিল। আর মাহি তো ভুলেও মেহেরাবের দিকে তাকাচ্ছে না। বাড়ির বাকিরা যে যার মতো করে কাজ করছে, তাই এদিকে কেউ কান দিচ্ছে না। তাই সবাই মিলে সবে আড্ডা দিচ্ছে। তখনই এখানে আদ্রর দাদু আসলো। এসেই মেহেরাবের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে ওকে পর্যবেক্ষণ করছে। কিন্তু মেহেরাব সে তো নর্মালি ভাবে মিষ্টি খাচ্ছে, যেন কোনো সমস্যাই নাই। মেহরাব এত স্বাভাবিক আছে কিভাবে? ওর তো এতক্ষণে নিজের রুমের দরজাটা আটকে বসে থাকার কথা। তার মানে কি আমার সন্দেহ ভুল? ওরা এমনিতেই ভাই বোনের মতোই ফুচকা খাচ্ছিল। তবে হয়তো আমারই ভুল হয়েছে। তবে যাই হোক, এতে করে তো আদ্র মাহির বিয়েটা দিতে পেরেছি, মনে মনে বলল আলতাফ চৌধুরী। আরে দাদু, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? বসুন এখানে। ইয়ানা নিজে সোফায় উঠে থেকে বসলো। আরে না না, তোমরা ইয়াং লেডি আর বয়সদের এর মাঝে আমি বুড়ো মানুষ, কি আর করব। তোমরা বরং আড্ডা দাও, আমি আসি, ওকে? আর হ্যাঁ, মেহরাব, যদিও বিয়েটা আমার ছিল, তোর কর্তব্য আমায় গিয়ে গিফট দেওয়া। তুইও তো এত কষ্ট করে বউ থেকে এতদিন দূরে থেকে কাজটা সফলভাবে কমপ্লিট করে আসলি, তাই আমার পক্ষ থেকে তোর জন্য একটা গিফট আছে। নিশ্চয়ই বুঝেছিস আমি কোন গিফটের কথা বলছি। ইয়েস বন্ধু, আমি না বুঝলে হবে নাকি? আর কালকে তো তোর এত এত ভালো বাসর রাত গিয়েছে, আর কপাল ভালো থাকলে আমারও তো আজকে বাসর দিন যাবে। এই না বন্ধু, আদ্র ভাই, আপনি আপনার বন্ধুকে বলে দেন আমি কারোর সাথে কোথাও যাব না। আরে, আমি তোকে নিয়ে আবার কোথায় যাব? পাগল নাকি মাথা খারাপ? অন্যের বউকে নিয়ে কোথাও যাওয়ার আগে আমার কোনো শখ নেই। আর কিছু বলেই খালিভাবে আমরা ওর কথা বলছি। কথাটা বলেই মেহরাব আর আদ্র গা ঝেড়ে হেসে উঠল। আচ্ছা, তাই নাকি? ভালো তো, আমাকে নিয়ে মজা করা হচ্ছে। আমিও দেখি মিস্টার মেহরাব, আপনি বাসর দিনটা কার সাথে করেন। আমি তো যাব না, জীবনেও যাব না, খারাপ লোক একটা। মনে মনে বলল মাহি, আমি যাব না, আমায় ছাড়ুন, নয়তো কিন্তু আমি এখানেই চিৎকার করে মানুষ জড়ো করব বলে দিলাম। তারপর সবাই এসে আপনাকে গণধুলাই দিবে, তখন বুঝবেন কেমন লাগে। কর চিৎকার, তোকে নিষেধ করেছে কে? আর যখন মানুষ এসে তোকে বলবে যে তুই চিৎকার করছিস কেন, তখন কি বলবি? বলবি যে আমার বর আমায় আদর করার জন্য নিয়ে যেতে চাইছে, কিন্তু আমি যাব না তো তাই। মেহরাব, হচ্ছে কি? রাস্তায় দাঁড়িয়ে কি সব কথাবার্তা বলছিস? যতই হোক, এখানে তোর ভাবিও আছে, একটু তো শরম কর। আর মাহি, এসব কি হচ্ছে? তুই এমন করছিস কেন? যাচ্ছিস না কেন ওর সাথে? আপনি সবকিছু জেনে এটা কেন বলছেন আদ্র ভাই? আর উনি কি বলল? যে আমাকে নাকি ওনার কোনো দরকার নেই, আর পরের বউকে নিয়ে উনি কি করবে? তাহলে এখন কেন আমাকে নিয়ে এমন টানাটানি করছে? হ্যাঁ, আমি তো ঠিকই বলেছি। তোকে নিয়ে আমি কি করব? আমি তো আমার বউকে নিয়ে যাব। আর পরের বউ নিয়ে আমি কি করব? সি, আমার এত সুন্দর বউ থাকতে আমি পরের বউয়ের দিকে নজর দিব কেন? আল্লাহ পাপ দিবে তো। মেহরাবের কথা শুনে ইয়ানা তো মিটমিট করে হাসছে, সাথে আদ্রও। আর মাহি ওইদিকে রেগে ফায়ার হয়ে যাচ্ছে। আর মনে মনে পণ করেছে আজকে কিছুতেই মেহরাবের সাথে যাবে না, তাই শক্ত হয়ে হোটেলের বাহিরেই দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেছে, তবুও মাহি ওখান থেকে এক পাও নড়ছে না। তাই দেখে মেহরাব চারপাশে একবার চোখ বুলিয়ে টুপ করে মাহিকে কোলে তুলে নিল। আরে আরে, কি করছেন? কি নামান বলছি আমায়। প্রশ্নই আসে না। আর আমি এতক্ষণে বুঝতে পারলাম তুই এখান থেকে নড়ছিলি না কেন। কেন? ভুরু কুচকে বলল মাহি। আসলে তুই আমার কোলে উঠে যেতে চাইছিলি, তাই এমন করে এখানে দাঁড়িয়েছিলি। আরে, এটা তো মুখে বললেই হতো, এত লজ্জা পাওয়ার কি আছে? আর আদ্র ভাই, আমার আমি গেলাম, বলো। আর ভাবি দোয়া করবেন। খারাপ লোক একটা, বিড়বিড় করে বলল মাহি। তোমারই বরই তো। দুইটাই পাগল বলো। হুম, একদম ঠিক বলেছেন। মাহি তো একটা পাগল আছেই, সাথে মেহরাব ভাইও যোগ দিয়েছে। আচ্ছা, তুমি কিন্তু আজকে অফিসে যাওনি? বাবা জিজ্ঞেস করলো, কি বলবা? জানি না, শুনুন না, সামনে একটা ফুচকার স্টল আছে, চলুন ফুচকা খাই। আর বিকালে মাহি আর মেহরাব ভাইয়া আসলে সবাই মিলে অনেক মজা করব আর ঘুরবো, ঠিক আছে? যথাজ্ঞা মহারানী, এবার চলুন, আপনার ফুচকা আপনাকে ডাকছে। আদ্রর কথায় ইয়ানা মুচকি হেসে আদ্রর বাম হাতটা চেপে ধরে সামনে এগিয়ে গেল।
তারপর দুজনে ফুচকা ওখানে গিয়ে ইয়ানা ফুচকা খেতে লাগলো। তবে অনেকে বলে আদ্রকে ফুচকা খাওয়াতে পারলো না। আর ফুচকা খাওয়া শেষে একটু ঘুরে ইয়ানা চলে গেল আর আদ্র ওর অফিসে চলে গেল। মাহি আর ইয়ানা দুজনে যুক্তি করে একই রঙের শাড়ি পরে এসেছে, আর মেহরাব আর আদ্রও শাড়ি পরে এসেছে। যদিও এখন বসন্ত নয়, তবু ওরা চারজনে যেন বসন্ত উদযাপন করছে। মাহি, মেহরাব আর ইয়ানা আদ্রর হাত ধরে চারজনে একটা পার্কের মধ্যে পাশাপাশি হাঁটছে। ওই দেখুন ফুচকা, আমি ফুচকা খাবো। মেহরাব সামনে ফুচকার স্টল দেখে মাহি মেহরাবের হাতটা ঝাঁকিয়ে বলল, পাগল নাকি, একবার ফুচকা খেতে গিয়ে বউ হারাতে হারাতে আবারও ফিরে পাইছি, আবার ফুচকা খেতে গিয়ে আজীবনের জন্য বউ খোয়াবো নাকি? এই ফুচকা আমার জানের কাল। আর তাই খবরদার ফুচকা খাওয়ার কথা একদম বলবি না। আহ মেহরাব, অমন করছিস কেন? আমার বোন যখন তোর কাছে ফুচকা খেতে চাইছে, তখন তুই ফুচকা খাওয়াবি ওকে? হুম, তাহলে তো খাওয়াতেই হবে। যতই হোক সুমন্দি বলে কথা। আসুন ম্যাম, আপনার ভাই যখন বলে দিয়েছে তখন তো আমায় খাওয়াতেই হবে, নয়তো আমার ঘাড়ের মাথাই থাকবে না। অতঃপর সবাই মিলে ফুচকার ওখানে গিয়ে ফুচকা খেতে লাগলো। আদ্র ইয়ানাকে আর মেহরাব মাহিকে খাইয়ে দিচ্ছে। চারজনেই খুব খুশি খুশি। সবাই হাসতে হাসতে পেছনে তাকাতেই দেখলো আদ্রর দাদু রাগী চোখে ওদের দিকে তাকিয়ে আছে। মেহরাব কেবলই মাহির মুখে ফুচকা দিতে যাচ্ছিল, তখনই দাদুকে দেখে ওটা আর মাহির মুখে দেওয়া হলো না। প্লেটে রেখে দিয়ে শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলল, আগেই বলেছিলাম ফুচকা আমার জানের কাল। ড্রয়িং রুমে প্রায় সবাই ওদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ওরা চারজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবাই জেনে গেছে যে আদ্রর সাথে মাহির নয়, বরং ইয়ানার বিয়ে হয়েছে, আর মাহির সাথে মেহরাব। আর ইয়ানার মাও সেখানে উপস্থিত। সব কথা শুনে উনি তো শটান করে ইয়ানার গালে একটা চড় মেরে দিয়ে অনেক বকাঝকা করেছে। প্রায় অনেকটা সময় পর দাদু মুখ খুলল, আচ্ছা, আমার ভালোবাসায় কোথায় কমতি ছিল তোরা বলবি প্লিজ? এত বছর আজ প্রথম মনে হচ্ছে তোরা কখনোই আমায় ভালোবাসিসনি, বরং ওপর ওপর দেখেছিস ভালোবাসিস, কিন্তু ভেতরে ভেতরে আমাকে হয়তো পছন্দই করতি না, নয়তো এভাবে আমাকে ঠকাতে পারতি না। আচ্ছা, একবার কি আমায় বলতে পারতি না? নাকি তোরা আম, আমি কি এতই খারাপ? দাদু, আমরা থাক, তোদের আর কিছুই বলতে হবে না। তা সত্যি আমি খুব খারাপ, অনেক কথা বলে ফেলেছি, আর কিছুই বলবো না। মেহেরাব, তোর আর মাহির ডিভোর্সের আবেদনটা করে ফেল, আর আদ্র তোরটাও। দাদু, আমরা জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, তবে আমার মনে হয় না আমি ভুল কিছু করেছি। ভালোবাসা ভুল নয়, আর আমরা তো খারাপ কিছু করিনি, বরং খারাপ কিছু করার আগেই বিয়ে করে নিয়েছি, আর বিয়ে করাটা ভুল নয় দাদু। মেহরাবের কথা শেষ হতেই আদ্র বলল, দাদু, যদি বিপদ ভাগ্যে লেখা থাকে তাহলে হবে এই ফুপাতো মামাতো ভাই বোন বিয়ে না করলে বিপদ হবে। এটা নিতান্তই একটা কুসংস্কার। তবে আমি বলছি না যে তুমি আমাদের খারাপ চাও, তবে দাদু, আমি ছোটবেলা থেকেই মাহিকে বোনের চোখেই দেখেছি। তুমি বলো বোনকে বিয়ে করতাম কিভাবে? আর আমি তো ইয়ানাকে ভালোবাসি, তাহলে ওকে ছাড়া অন্য কাউকে কিভাবে বিয়ে করতাম? আর এই বিয়েটা না হলে আমরা কেউই ভালো থাকতাম না। আর আমি শুনেছিলাম বাবাও নাকি অন্য একজনকে ভালোবাসতো, কিন্তু শুধু তোমার খুশির জন্য অন্য কাউকে বিয়ে করেছে। তাই বলছি না যে বাবা ভালো নেই, সময়ের সাথে সাথে বাবাও মাকে ভালোবেসেছে। তবে বাবাকে আর আগের মতো হাসতে দেখেছো কখনো? তুমি ভালো জানো দাদু, বাবা হয়তো এখনো। আদ্র আর কিছু বলতে পারলো না, তার আগেই ওর গালে কেউ সজোরে একটা চড় মারলো। আদ্র পাশে তাকিয়ে দেখলো সেটা আর কেউ না, ওর বাবা। তোর এত সাহস কে দিয়েছে এইসব কথা বলার? তোকে আমি বলেছি যে আমি অখুশি আছি? আদ্র আর কিছুই বলল না, গালে হাত রেখে চুপ করে থাকলো। আমি আর কোনো কথা শুনতে চাই না, তোদের ডিভোর্স হবে আর এটাই ফাইনাল। বধূ সাজে ইয়ানা আদ্রর কাঁধে মাথা রেখে ছাদে বসে দূর আকাশের চাঁদ দেখছে, আর আদ্র ইয়ানার কোমর চেপে ধরে নিজের সাথে জড়িয়ে রেখেছে। হুম, অবশেষে তাদের বিয়েটা দাদু মেনে নিয়েছে। প্রথমে দাদু অমত করলেও পরে মেনে নিয়েছে। অবশেষে আমরা এক হতে পারলাম বলো? দাদুর অভিমানটা শেষমেশ ভাঙাতে পারলাম বলো? হুম, ঠিক তাই। এখন থেকে আগামী যে কদিন বেঁচে থাকবো এভাবেই আমাদের পাশে থেকেও।
আর আমরা পাশেই থাকবো। ইয়ানাও সায় দিয়ে আদ্রের বুকের মধ্যে মুখ লুকিয়ে পড়ল। ওদিকে মাহি মেহেরাবও সেম অবস্থা।